আচ্ছা, আজকে মূলত আমরা আলোচনা করব হলো টপিক সেন্টেন্স নিয়ে। হ্যাঁ, আমরা ওই যে গত ক্লাসে প্যারাগ্রাফের সবগুলো বিষয় দেখছিলাম যে একটা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় বা ওখানে কিভাবে ব্রেনস্টর্মিং করতে হয় এবং কিভাবে সাজাইতে হয়। তো এটা ওভারঅল একটা স্ট্রাকচার ছিল। তো এখন আমরা ওই যে প্রত্যেকটা স্ট্রাকচারের সবগুলা কিভাবে আমরা আলাদা আলাদা সুন্দর করে লেখা যায় ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আর কি। ভাইয়া গত ক্লাসটা কি রেকর্ডেড দিয়েছিলেন? না, গত ক্লাসটা রেকর্ড রাখা হয় নাই, ওই যে স্লাইড দেওয়া ছিল। স্লাইড দেখলে বুঝতে পারবে, এখানে আসলে ক্লাসে তো আর তেমন কিছু বলা হয় না। স্লাইডে ওই যে সবই দেওয়া আছে মোটামুটি। আর এরপরেও তোমরা কি পরে যুক্ত হয়েছো নাকি ওই ক্লাসে ছিল না কোনটা? হ্যাঁ, একটু গতকাল বাসায় গেছিলাম, গ্রামে গেছিলাম, ক্লাস ও করা আচ্ছা হয়নি। আচ্ছা, তাহলে ওই যে স্লাইডটা একটু দেখে না, এখানে খুব বেশি কিছু নাই স্লাইডে আছে। আর ওই ঠিক যে আছে, এই ক্লাসের টুকটাক কিছু কথা চলে আসবে আর কি, ওইগুলো একটু ভালো মনোযোগ দিয়ে খেয়াল করো, তাইলে ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ। ওইটা আমি ভুলে ক্লাসে রেকর্ড রাখি না আর কি। আচ্ছা ভাই, সমস্যা নেই। তাহলে ওই শুরু যে করি। এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে আগের কথাও চলে আসবে, ধরতে পারবা। ওইটা হলো যে বেসিক স্ট্রাকচারটা দেখাইছিলাম আর কি। ওই কথাগুলো আবার আলাদা আলাদা ভাবে সবগুলো রিপিট হবে, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা যে টপিক সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যে যে কোনো টপিক থেকে যদি কিভাবে প্যারাগ্রাফ আসে তাহলে ওইটার টপিক সেন্টেন্সটা কিভাবে লিখবো। যে আমরা একটা কথা বলছিলাম যে মানে প্রথম সেন্টেন্সটা যদি খুব ভালো হয় এবং স্ট্যান্ডার্ড সেন্টেন্স লিখতে পারো তাহলে কিন্তু এক্সামিনার যিনি আছেন, যিনি খাতা দেখবেন, তো ওনার মধ্যে একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে। মানে যখন দেখবে যে প্রথম সেন্টেন্সটাই কি অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, তখন কিন্তু কি হবে, তিনি অটোমেটিকই মানে, তো ওই যে যেহেতু অনেক অনেক খাতা থাকে, হ্যাঁ, সবগুলা যে সব টিচার একদম ভালো করে লাইন বাই লাইন পড়েন ওইরকম না। হ্যাঁ, যদি দেখে যে তোমার প্রথম সেন্টেন্সটাই খুব ভালো, তো তুমি তার মনের মধ্যে অটোমেটিকলি তৈরি হয়ে যাবে যে কি আর ভালো তুমি লিখতে পারো অলরেডি। তো এই হিসেবে প্রথম সেন্টেন্সটা খুবই সুন্দর করে লিখতে হবে এবং ওইখানে যেন কোনো গ্রামাটিক্যাল ভুল তো হয়ে যাবে না, গ্রামাটিক্যাল ভুল, স্পেলিং ভুল এগুলো তো হয়ে যাবে না। এবং এই সেন্টেন্সটা খুব স্ট্যান্ডার্ড মানের যেন হয়, তো এটার চেষ্টা করতে হবে আর কি। তো এই জন্য প্রথমে যেটা বলছিলাম যে আমরা যে কোনো একটা প্যারাগ্রাফ থাকলে আমরা প্রথমে কি করব, ওইটার টপিকটা ডিকোড করব, এটা বলা হয়েছিল প্রথমে। টপিক ডিকোড করতে গেলেই কিন্তু কি আমাদের টপিক সেন্টেন্সের মূল মানে কাঠামোটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, যেমন টপিকে যা আছে ওইটাই আমরা কি করব, একটু ভিন্ন শব্দে নিজের মতো করে মানে সাজায় গোছায় লেখার চেষ্টা করব। এখন ওই যে সেন্টেন্সটা আসলে কিভাবে একটু সুন্দর হবে, কিংবা যদি একটা টপিক থাকে, ওইখানে তো আমরা নর্মাল একটা সেন্টেন্স দিয়ে সবাই শুরু করতে পারি। যদি এখানে থাকে কি, আমরা ওই যে গত ক্লাসে পড়ছিলাম, যদি একটা টপিক ধরি, আমরা মনে করি উইমেন এম্পাওয়ারমেন্ট, এই টপিক যদি থাকে তাহলে আমরা শুরু তো করতেই পারি যে উইমেন এম্পাওয়ারমেন্ট ইজ নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ কান্ট্রি বা ডেভেলপমেন্ট অফ সোসাইটি। এভাবে আমরা শুরু করি সাধারণত নর্মালি। কিন্তু এটা তো হলো কি একটা মানে অ্যাজ ইউজুয়াল একটা সেন্টেন্স। এখানে আসলে আলাদাভাবে যে পরীক্ষক যিনি খাতা দেখবেন, ওই যে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে, তো ওইখানে লিখিত খাতা দেখবে 10-12 হাজারের, তো ওইখানে দেখবা যে 5,000-6,000 এইভাবেই লিখতেছে। হ্যাঁ, মানে ওই যে নর্মাল যেভাবে আমরা শুরু করি যে দিস ইজ বা দেয়ার আর বা এই জিনিসটা এই, মানে একদম সিম্পল একটা সেন্টেন্সে সে কি করতেছে, ওই যে টপিক সেন্টেন্সটা শেষ করে দিচ্ছে। তো তখন কি, তখন তো ওই যে পরীক্ষক যিনি তিনি তার মাথায় চলে আসে যে এটা সাধারণই লেখা আছে, ওখানে কিছু নাই, তো আর তার মাথায় অটোমেটিক একটা মার্ক চলে আসে আগে। এরপরে দেখে যে সেন্টেন্স গুলো ঠিক আছে কিনা, টপিক সেন্টেন্স ঠিক আছে কিনা এইগুলা। তো এখন আমাদের ভালো করতে হলে বা ভালো মার্ক পাইতে হলে আমাদের কি করতে হবে, আমাদের ওই যে এই টপিক সেন্টেন্সটাকেই পুরোটাই তো ভালো করতে হবে, কিন্তু টপিক সেন্টেন্সটা থেকে তো ভালোটা শুরু হবে। তো ওইটা কি করতে হবে, একদম এরকম ভাবে লিখতে হবে যেন কি হয়, পরীক্ষক যেন দেখে বুঝতে পারে না এই ছেলেটা বা যে খাতাটা লিখছে, প্যারাগ্রাফটা লিখছে, সে কি সেন্টেন্সটা মানে প্যারাগ্রাফ লেখা বা সেন্টেন্স স্ট্রাকচার ওগুলো ভালোভাবে বুঝে। তো এই জন্য এটা অবশ্যই খেয়াল রাখতে হবে ভালোভাবে। তো আমাদের প্রথম জিনিস হলো কি, ওই যে আমরা দেখছিলাম যে প্যারাগ্রাফ পাওয়ার সাথে সাথে আমাদের কাজ হবে ডিকোড টপিক। হ্যাঁ, টপিকটা ডিকোড করা। তো ডিকোড টপিক বলতে কি বোঝাইছিলাম, যে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মানে ভেঙে ভেঙে বোঝা, যেন কি আমরা যে প্যারাগ্রাফটা লিখবো, যেহেতু একটা ছোট একটা প্যারাগ্রাফ 1 পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে,
এবং এইখানে খুব বেশি বাক্য থাকবে না, 7-8টা সেন্টেন্স হয়তো থাকবে। তো যে জিনিসটা আমরা লিখবো সেটা যেন ওই টপিকের বাইরে না যায়, এরকম যেন না হয় আমরা বাড়তি কোনো কথা নিয়ে আসছি বা আউট অফ টপিক কোনো কথা আসছে, তাহলে কিন্তু মার্ক কমে যাবে অটোমেটিকলি। হ্যাঁ, তো এখানে তোমাদের যেটা চেক করা হয় সেটা হলো তুমি একদম টপিকটা বুঝতে পারছো কিনা এবং সেই টপিক অনুযায়ী টু দা পয়েন্ট লিখতে পারছো কিনা। ওই যে গত ক্লাসে যেটা বলছিলাম যে এখানে ছিল কি, হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ। তো এখানে যদি তুমি লেখে আসো যে এডুকেশন সোসাইটিতে কিভাবে ইম্প্যাক্ট ফেলে, বা এডুকেশন কিভাবে একটা সভ্য সমাজ গড়ে তোলে, বা এডুকেশন কিভাবে সামাজিক সম্প্রীতি তৈরি করে, তাহলে কিন্তু হবে না। কারণ ওইগুলো তো তোমার কাছে চায় নাই, তোমার কাছে কি চাইছে, এনলাইটেন ওয়ান্স লাইফ, একজন মানে কোনো একজন ব্যক্তির জীবনকে কিভাবে এডুকেশন কি করে, সুন্দর করে, বা আলোকিত করে। শুধুমাত্র ওই টপিকের উপরেই তোমাকে লিখতে হবে। এরকম ভাবে যে কোনো জিনিসই চাক, মানে টপিকটা যেটাই থাক, ওইটার উপরে লিখতে হবে। এবং ওইটার উপর লিখতে গেলে কি করতে হবে, তোমার ওই যে টপিকটা ডিকোড করতে হবে আর কি, যেন ওই আলোচনাটা তোমার বাইরে না যায়। বাইরে গেলেই তুমি যদি একটু বাড়তি কথা বলো, তাইলে বোঝা যাবে তোমার মার্ক কমতে থাকবে। যত তুমি বাইরে যাবে, আউট অফ টপিক যাবে, তত তোমার মার্ক কমতে থাকবে। এই জন্য বাইরে যাওয়া যাবে না। আর টপিক গুলোও কিন্তু তোমরা বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই দেখবা যে ওইখানে কি টপিক গুলো কিন্তু একদম মানে একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে থাকে, এরকম কোনো ম্যাথ মানে ভাস টপিক দেওয়া দেয় না। যেরকম এইচএসসি তে যেরকম টপিক থাকে যে ওয়াটার পলিউশন, এরকম কিন্তু টপিক না। ঢাকা ইউনিভার্সিটি দেখবা এরকম টপিক আসছে একদম সীমিত, যে ওয়াটার পলিউশন ফর রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। হ্যাঁ, যে তৈরি পোশাক শিল্পের কারণে পানি দূষণ। তো কি একটা টপিকটা নির্দিষ্ট হয়ে গেছে। আগে তুমি ওয়াটার পলিউশন হিসেবে এইচএসসি তে যদি তুমি লেখো, অনেক কিছু লিখে আসো যে হ্যাঁ অনেক কিছুর কারণে পানি দূষণ হয়, নদীর পানি দূষণ হয়, খাল বিলের পানি দূষণ হয়, আরো অনেক কিছু লিখে আসো। কিন্তু ওইখানে তোমার কি দেখবে, একটা টপিক দেখবা তোমাকে সংক্ষিপ্ত করে দিচ্ছে। ওইখানে শুধুমাত্র ওই নির্দিষ্ট টপিকটা লিখতে হবে। যদি ওইরকম আসে, তখন কি ওই যে তৈরি পোশাক শিল্প বা গার্মেন্টস শিল্পের কারণে যে পানি দূষণ হচ্ছে, ওই পার্টিকুলার এরিয়াটাই তোমাকে তুলে ধরতে হবে। তো এটা সাধারণত আসবে না, ওইটা যেহেতু তোমার টেক্সট বুকে নাই, এবং টেক্সট বইয়ের মধ্যে থেকে আসে সাধারণত। যেমন ওই যে আমরা যদি গত বছরটা দেখি, এখানে কি আছে, শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস। তো ওইটা ওই যে ফ্যামিলি রিলেশনশিপ বা ওই যে রিলেশনশিপ তোমাদের ইউনিট আছে, ওইখান থেকে আসছে। তো এই জন্য টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। যদি ভালো করে পড়ো, তাহলে ওই টপিক যে টপিক থেকে আসুক তোমার একটা আইডিয়া থাকবে। হ্যাঁ, আশা করি যে টেক্সট বইয়ের বাইরে থেকে আসবে না, মানে টেক্সট বইয়ের মূল থিমের বাইরে থেকে আসবে না। হুবহু তো আর টেক্সট বইয়ের শিরোনাম তুলে দেবে না, কিন্তু এই যে এই ধরনের আসবে আর কি। হ্যাঁ, এই জন্য ওই টেক্সট বইয়ের ইউনিটগুলো ভালো করে পড়লে তোমার হলো যে ওয়ার্ড সম্পর্কে ধারণা হবে, আইডিয়াটা সম্পর্কে ধারণা হবে। প্যারাগ্রাফ কিন্তু যতটুকু না তোমার ওয়ার্ড জানার বিষয়, ততটুকু হলো, তার চেয়ে বেশি হলো যে তোমার আইডিয়াটা জানা আছে কিনা। ধরা যাক এটা কিন্তু খুব কঠিন একটা টপিক ছিল না, যে শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস, যে পিতামাতার প্যারেন্টের সম্মিলিত দায়িত্ব পরিবারের ক্ষেত্রে আর কি। কিন্তু অনেকেই এই জিনিসটা বুঝতেই পারে নাই, যারা হলো যে টেক্সট বই পড়ে নাই, বা ওই যে ফ্যামিলি রিলেশনশিপের ওইখানে কিছু কঠিন আলোচনা আছে, বা মানে একটু বোঝার বিষয় আছে, ওইগুলো যারা এইভাবে বুঝে বুঝে পড়ে নাই, জাস্ট শুধু হয়তো কেউ হয়তো রিডিং পড়ে গেছে, বা কেউ হয়তো মানে জাস্ট চোখ বুলাই গেছে, টেক্সট বইটাকে গুরুত্ব দেয় নাই, বা অন্যভাবে প্যারাগ্রাফ মুখস্থ মুখস্থ টাইপ করে গেছে। হ্যাঁ, ওইখানে হয়তো অনেকে ফ্যামিলি রিলেশন বা ফ্যামিলি বা আওয়ার ফ্যামিলি এই ধরনের প্যারাগ্রাফ মুখস্থ করছে। মুখস্থ করার পরে কিন্তু এটার উত্তর হুবহু সে দিতে পারে না, কারণ কি সে ওই জিনিসটা বুঝেই না এখানে চাইছে কি আসলে। তো এই জন্য হলো মানে ডিকোড টপিক, এটার কিন্তু যারা মানে অনেক ভালো করতে চাও তাদের জন্য এটার মানে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা অবশ্যই মাথায় রাখবা এবং এখন থেকে ওই অনুযায়ী প্র্যাকটিস করবা। আচ্ছা, তো যেখানে ছিলাম আর কি, ওই যে টপিক ডিকোড করার পরেই কি আমাদের টপিক সেন্টেন্সের কথাটা আসবে। তো টপিক সেন্টেন্স যদি আসে, এখানে আমরা কি দেখবো, ধরা যাক এখানে যদি শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস, এখানে আমরা কি ডিকোড করছিলাম যে শেয়ার্ড প্যারেন্টাল, প্যারেন্ট মানে আমরা কি জানি, পিতামাতা। হ্যাঁ, শেয়ার্ড মানে কি, সম্মিলিত, বা হলো যে অংশীদারত্ব, এই ধরনের কিছু, যে দুই ধরনের মানে পিতামাতার সম্মিলিত দায়িত্ব। তো ওই দায়িত্বটা কোথায় বা কখন, ওই যে ওইটা আমরা বলছিলাম যে ওই যে আমরা দ্বিতীয়তে বলছিলাম যে ব্রেনস্টর্মিং কিভাবে করবো, এই 5টা জিনিস বের করা আর কি। তো এখানে কি হোয়াট, হোয়াই, হু, ওয়্যার, হোয়েন বা হাউ। তো এখানে আসলে এই যে যেটা বলতেছিলাম, পিতামাতার দায়িত্বটা আসলে কোথায় থাকে, এটা কি সে রাষ্ট্রের উপর প্রতি দায়িত্ব নাকি আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব। এটা হলো কি পরিবারের মধ্যে। হ্যাঁ, একটা পরিবারের মধ্যে পিতামাতার দায়িত্ব। তো আমাদের সাধারণত এখনের পরিবারগুলা কি, পিতামাতা সন্তান ছোট পরিবার যেগুলো এইভাবেই গঠিত হয়। হ্যাঁ, বাবা মা থাকে এবং তাদের সন্তানাদি থাকে। তো ওই যে একটা পরিবার, এখানে পিতামাতার দায়িত্ব কি, এটাই মূলত এখানে বোঝাতে চাচ্ছে আর কি। তো এখানে একটা বেসিক যদি আমরা মানে টপিক সেন্টেন্স যদি আমরা নর্মালি যেরকম আমরা লিখি, এরকম কি হতে পারে, যে মাদার এন্ড ফাদার বা প্যারেন্টস আর যে মেইন কি বলে
পিলার অফ এ ফ্যামিলি, এইভাবে অনেকে শুরু করতে পারি আমরা। হুম, শুরু করি আর কি সাধারণত। কিন্তু এভাবে যদি শুরু করি তাহলে জিনিসটা কি হয়, একদম সিম্পল হয়ে যায়, যেটা কি মানে ওই স্ট্যান্ডার্ডের সাথে ওইরকম ভাবে যায় না। তো আমাদের কি করতে হবে, এখানে আমরা কি কি অ্যাড করতে পারি। এখানে আমরা ওই যে আরেকদিন আমরা একটা ক্লাসে দেখাইছিলাম যে একটা সেন্টেন্সের সাথে আসলে কি কি অ্যাড করা যায়। যেরকম আমরা একটা নাউন ফ্রেজ অ্যাড করতে পারি, তোমাদের ওই যে এইচএসসি তে হয়তো আছে মডিফায়ার বা এই ধরনের কিছু, যেখানে কি হয় বিভিন্ন ব্র্যাকেটে দেওয়া থাকে যে কি অ্যাড করতে হবে, তখন তোমরা কি করে অ্যাড করো। তো ওই আইডিয়া থেকে এখন যদি ওইখান থেকে একটু প্র্যাকটিস করো, একই সাথে তোমাদের এইচএসসি প্রিপারেশন হয়ে যাবে, এবং একটু অ্যাডভান্স লেভেলের যদি কিছু ওই বিষয়গুলো শিখে রাখো, তখন কি হবে, অ্যাডমিশনও কাজে লাগবে। তো অনেকেই মনে করে যে এইচএসসির পর আলাদা এবং অ্যাডমিশনের পর আলাদা, এই জন্য হলো যে মানে মিলায়া পড়ে না বিষয়গুলা। তো আমি অনেকে অনেকে হয়তো বলছে অনেক সময় যে এইচএসসির পড়াটা যদি তুমি বিশেষ করে বাংলা ইংরেজি এবং ওই যে তোমাদের গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে আহ মানবিকের আর কি, কি কি আছে, পৌরনীতি, ইতিহাস, এরপরে অনেকের ভূগোল, অর্থনীতি, যার যেটাই আছে, ওইগুলো যদি তুমি একদম 100% ক্লিয়ার রাখতে পারো, তাহলে মনে করো তোমার বি ইউনিটের অ্যাডমিশন প্রস্তুতি মোটামুটি 60% কভার হয়ে যাবে। এরপরে শুধু তোমার কি করতে হবে, ওই যে এক্সট্রা বিষয়গুলো কিছু আছে যেগুলো এইচএসসির সিলেবাসে নাই, ওগুলো একটু পড়তে হবে। তো অনেকে এই ভুলটা করে যে ওরা মনে করে যে অ্যাডমিশন সিলেবাস আলাদা, এবং হলো যে এইচএসসির যে রিটেন পার্টটা আছে, তোমাদের হয়তো ইয়া থাকে, প্যারাগ্রাফ থাকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাতেই, ওইগুলা হলো মুখস্থ হিসেবে দেয়, মানে রেডিমেড কিছু শেখা যায় অনুযায়ী দেয়। তো ওইটা হয়তো এইচএসসির রেজাল্ট ভালো করার জন্য হয়তো মাঝে মাঝে কাজে লাগে, কিন্তু ওই যে মুখস্থ টাইপ সে দিল, এর কারণে কি হয়, মানে তার যে তখন অ্যাডমিশনে গিয়ে ধরা খায়, বিশেষ করে যারা ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যায় আর কি। তখন হইলো যে নিজে থেকে আর লিখতে পারে না, ওইখানে তো আর ওই যে রেডিমেড টপিক আসে না, তখন ওই যে সমস্যাটা হয় আর কি। এই জন্য এখন থেকে প্র্যাকটিস করলে, যদি এইচএসসি তে মুখস্থ আকার চালায় দিতে চাও দিতে পারো, কিন্তু ওই অনুযায়ী প্র্যাকটিস করে এইচএসসি তে নিজে থেকে লিখতে পারবা, এবং হলো কি ওই এই জিনিসটা তোমার ওই যে ইউনিভার্সিটি অ্যাডমিশনও কাজে লাগবে, যারা মানে যেগুলোতে রিটেন আছে আর কি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখানে কি বার করলাম আমরা ডিকোড করে, পারিবারিক, পরিবারে বাবা মার দায়িত্ব, আর হলো একটা পরিবারের মধ্যে আর কি, এইটা আমরা ডিকোড করলাম যে এটা আসলে কোথায়। এখন আমরা যে নর্মাল একটা সেন্টেন্স যদি লিখি, যে এটা কিভাবে আমরা শুরু করি সাধারণত, তো এটা চেঞ্জ করি, কি হলো এটা ছোট হচ্ছে না কেন। সাধারণভাবে আমরা কি যেভাবে এটা শুরু করি, যে কি মাদার এন্ড ফাদার বা প্যারেন্ট যদি এখানে বলি, বা প্যারেন্টস এখানে যদি দেই, প্যারেন্টস আর কি মেইন পিলার অফ এ ফ্যামিলি, এটা দিয়ে কি করা যায়, এই টপিক সেন্টেন্স হিসেবে এটা দিয়ে শুরু করা যায়। অথবা এরকম বলা যায় যে প্যারেন্টস শুড শেয়ার দেয়ার ওয়ার্ক ফর ফ্যামিলি ইকুয়ালি, এভাবে শুরু করা যায়। কিন্তু এইগুলো হলো কি একদম সিম্পল একটা বিষয় হলো, কিন্তু এখানে আমরা যদি কি করি, একটা ওই নাউন ফ্রেজ অ্যাড করি মডিফায়ার হিসেবে, তখন কি হবে, এই জিনিসটা কিন্তু মানে সুন্দর হয়ে যাবে। কিরকম কিরকম হতে পারে এটা। তো আমরা ওই যে যেহেতু শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এখানে বলতেছে, এখানে আমরা এটা পরিচয় দিতে পারি যে শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটি কি জিনিস। তো বলা যেতে পারে যে কি এটা হলো কি একটা আহ একটা আদর্শ ফ্যামিলি, একটা ভিত আর কি। কারণ একটা আদর্শ ফ্যামিলি হতে গেলে কি বাবা মার সম্মিলিত দায়িত্ব মানে পালন করা প্রয়োজন। তো এখানে আমরা এটাকে যদি আমরা সুন্দর করে এভাবে লিখি যে শেয়ার্ড প্যারেন্টাল, তো আমরা ওই যে টপিক সেন্টেন্স যেটা আছে, সরি টপিক যেটা আছে প্যারাগ্রাফের, ওইটাকে আমরা যদি যেগুলোতে আর কি ব্যাখ্যা করার মতো, যে জিনিসটা কি এটা আমরা শুরুতে সাধারণত ব্যাখ্যা করে থাকি। তো এটাকে যদি আমরা এইভাবে ব্যাখ্যা করি যে শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটি ইজ এ কর্নারস্টোন অফ এ প্রগ্রেসিভ ফ্যামিলি স্ট্রাকচার। হ্যাঁ, ফ্যামিলি স্ট্রাকচার এটা দিলাম। তো এটা এটা হলো কি একটা সেন্টেন্স হইতে পারে এরকম, কিন্তু এটাকে কি করা যায় আরো আরো একটু বড় করে,
আরেকটু স্ট্যান্ডার্ড করা যায় কিরকম ভাবে? ওই যে ওইখানে কি কয়, ওইখানে কি হয়, তুমি রিলেটিভ প্রোনাউন যোগ করে কি করা যায়, এটাকে আর একটু সুন্দর করা যেতে পারে। তো এটাকে তুমি পরিচয় দিলা যে শেয়ার্ড রেসপন্সিবিলিটি এটা কি করে, তখন তুমি কি বললা যে হুইচ ইফেক্টিভলি শিফটস কি করে, যে দ্য ট্রেডিশনাল প্যারাডাইম টুয়ার্ড অ্যান ইকুইটেবল অ্যান্ড হারমোনিয়াস পার্টনারশিপ, এরকম বলা যেতে পারে আর কি। মানে হুইচ দিয়ে এটাকে আর একটু কি করলা যে এটার কাজটা কি, তখন কি হবে, এটা কাজটা তুমি হুইচ দিয়ে ব্যাখ্যা করে দাও এটার রিলেটিভ প্রনাউন দিয়ে, তখন কি হয়ে যাবে, এটা কিন্তু আর একটু সুন্দর হয়ে যাবে। তো আচ্ছা, এটা আমরা লিখলাম। তো এখানে কি ছিল মূলত, এখানে প্রথমে ছিল শুধুমাত্র কি, the shared parental responsibility is a cornerstone of a progressive family. সরি, এখানে একটা হবে of a progressive family structure। তো এখানে এরপর কি হলাম, এটা রিলেটিভ প্রোনাউন দিয়ে কি করা হলো এখানে, ও যে ওইটাকে আর একটু মডিফাই করা হলো আর কি। তো এরকম মডিফাই কিন্তু আহ, কি করা যেতে পারে, সবকিছুতে এরকম একটা হুইচ দিয়ে আমরা একটা মডিফাই ইউজ করতে পারি। ধরা যাক যদি ওই যে ক্লাইমেট চেঞ্জ থাকে, যে ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ, এখানে কি আছে, আহ এখানে কয়েকটা লিখছিলাম না, ওই যে এখানে যে ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ এরকম যদি থাকে, তখন আমরা কি বলতে পারি যে বাংলাদেশ ইজ হাইলি ভালনারেবল টু গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। তখন আবার হুইচ দিয়ে বলতে পারি হুইচ পজেস অ্যান এক্সিস্টেন্সিয়াল থ্রেট টু ইটস এগ্রিকালচার, এরপরে বায়োডাইভার্সিটি অ্যান্ড কোস্টাল ইকোনমি। তো এইভাবে কি হুইচ দিয়ে এটাকে যদি আরেকটু ব্যাখ্যা করি, তখন কি হয়ে যায়, সেন্টেন্সটা একটু বড় হয়ে যায় এবং আরেকটু সুন্দর হয়ে যায়। মানে যে জিনিসটা আমরা কি করতেছি, টপিক সেন্টেন্সে নরমালি ইউজ করতেছি, ওইখানে হুইচ যদি আমরা ব্যবহার করি, হুইচ ব্যবহার করে ওইটার যদি একটু ব্যাখ্যা যুক্ত করে দেয়, তখন কি হয়ে যাবে, এটা আরেকটু সুন্দর হয়ে যায়। এরকম ভাবে যদি ওই যে আমরা হাউ এডুকেশন ক্যান এনলাইটস ওয়ানস লাইফ, হ্যাঁ, এটাকে যদি এরকম আসে, তখন এখানে আমরা কি করতে পারি। তো এখানে আমরা যে সাধারণত কি শুরু করি যে এডুকেশন গিভস আস নলেজ এন্ড রিমুভস ডার্কনেস ফ্রম আওয়ার লাইফ, এরকম দিয়ে শুরু করি আর কি। বা ওই যে আমাদের এডুকেশন যে ইউনিটের যে কথাটা আছে আর কি। কিন্তু এখানে যদি আমরা কি করি, ওই যে এখানেও আমরা ওই যে হুইচ ব্যবহার করতে পারি, যে এডুকেশন কি বলা যায়, যে এডুকেশন অ্যাক্ট অ্যাজ ট্রান্সফরমেটিভ ফোর্স দ্যাট ইলুমিনেটস, মানে ওই যে এনলাইটের বদলে আমরা কি ব্যবহার করলাম, ইলুমিনেটস ব্যবহার করলাম, ইলুমিনেটস দ্য হিউম্যান মাইন্ড। এরপরে ফোস্টারিং মোরাল উইজডম, এরপরে ইন্টালেকচুয়াল গ্রোথ, এগুলো যুক্ত করে যে হুইচ দিয়ে এখানে কি করা যায়, এডুকেশনকে যদি ব্যাখ্যা করি তাহলে কিন্তু সুন্দর হয়ে যায়। মানে টপিক সেন্টেন্সটা একটু বড় এবং সুন্দর হয় আর কি। তো এরকম ভাবে যে কোনো কিছুতে আমরা ওই যে হুইচ দিয়ে এটা কি কি করতে পারি, টপিক সেন্টেন্সে অ্যাড করতে পারি আর কি। তো টপিক সেন্টেন্সে এরকম হুইচ অ্যাড করলে তাহলে কি হয়, আহ মানে এটাকে যদি আমরা দুইটা স্ট্রাকচারে দিতাম, দুইটা সেন্টেন্স এভাবে দিতাম, তখন যেটা হইতো, এখানে অনেকে যে ইট ব্যবহার করে এভাবে, যে ইট বা দিস বা হলো যে দ্যাট, এভাবে অনেকে ব্যবহার করি। এরকম না করে চেষ্টা করবা যে একই ধারার যে সেন্টেন্সটা আছে, যদি দুইটা সেন্টেন্স এরকম হয়, তাহলে মিলাই দেওয়ার চেষ্টা করবা। মানে কি বলে, হুইচ হু এগুলা দিয়ে, তাইলে হলো দেখতে সুন্দর দেখা যায়, সেন্টেন্স স্ট্রাকচারটা কি হয়, একটু স্ট্যান্ডার্ড হয় আর কি। তো এটা হলো যেহেতু ছোট একটা প্যারাগ্রাফ, এক পৃষ্ঠার, তো এখানে যদি এরকম সেন্টেন্স গুলাকে মিলাই মিলাই ব্যবহার করো, তখন দেখা যাবে কি ওই যে মানে সেন্টেন্স কম হবে কিন্তু প্যারাগ্রাফটা একটু স্ট্যান্ডার্ড হবে আর কি। আচ্ছা, ভাই একটা কোশ্চেন ছিল, জি বলো। রিলেটিভ প্রোনাউন না দিয়ে যদি কমা দিয়ে জিরান দিই তাহলে কি কিরকম হয়? হ্যাঁ, হবে, সমস্যা নাই। মানে যে কোনো ভাবে ও, ওই যে একদিন একটা ক্লাস নিয়েছিলাম, ওইখানে বলছিলাম ওই বিষয়গুলো আজকে বলতে বলতে চাইছিলাম, কিন্তু ওইটা কোথায় গেল, আমাদের স্লাইডে ছিল। ওইখানে কয়েকটা বিষয় ছিল যেগুলো আনলে কি হয়, ওই হুইচের বদলে এগুলা ব্যবহার করা যায় আর কি। তো ওইটা দেখি, ওইটা আরেকদিন আরেক মানে আরেকটা ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব, মানে আর কি কি ব্যবহার করা যেতে পারে। তো এখানে হলো কি, ওই যে জিরান্ডা আনা যেতে পারে, অথবা ইনফিনিটিভ আনা যেতে পারে, হ্যাঁ, অথবা ওই
কি বলে এটাকে, নাউন ফ্রেজ আনা যেতে পারে, এই ধরনের বিষয় আনা যেতে পারে। এরপরে যেটা বলছিলাম, শুরুতে আনা যেতে পারে কি, শুরুতে ওই যে সময়টা আনা যেতে পারে, ইন দিস মডার্ন ইরা, বা যে সময়ের বিষয়টা বলতেছো বা যে স্থানের কথাটা বলতেছো এই বিষয়টা আনা যেতে পারে। তো এইভাবে আর কি আনা যেতে পারে আর কি। এরপরে ওইটা এখানে রাখছিলাম, আর পাইতেছি না। আচ্ছা, ওইটা আমি আরেকদিন আপনাদেরকে দিয়ে দিব না। আচ্ছা, এখানে আর কিছু জিনিস করি, যে আর কি কি করা যেতে পারে, যোগ করা যেতে পারে। তো মানে যে কোনো সেন্টেন্সে, মানে ওই যে কি বলে, যে কোনো প্যারাগ্রাফে আসুক, আমরা কি বলছিলাম, প্যারাগ্রাফের কয়েকটা আছে, ধরন আছে। হ্যাঁ, ধরনগুলা এখানে এখানে কি বলছিলাম, অন্য একটা ক্লাসে বলছিলাম, স্লাইডে না এটা, যে ওই যে আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ থাকে, এরপরে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ থাকে। তো ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণত ওই যে ওই ধরনের প্যারাগ্রাফ গুলো আসে, যেগুলো হলো মানে যুক্তি দিয়ে বিচার করতে হয় আর কি। তো ওই ক্ষেত্রে এখানে কিছু স্ট্রাকচার ইউজ করা যেতে পারে, যে স্ট্রাকচার গুলো ব্যবহার করলে যদি হুবহু মাথায় না আসে অনেক সময়, তখন ওই স্ট্রাকচার গুলো ব্যবহার করে কি একটা প্যারাগ্রাফ শুরু করা যেতে পারে। যেরকম ওই যে মাত্র যেটা বললাম, যে সময় দিয়ে শুরু করা যেতে পারে, যদি এরকম কিছু থাকে যেটা উম কোনো একটা সমস্যা বা একটা সংকট বা বর্তমান সময়ের একটা অবস্থা, তখন কি দিয়ে শুরু করা যেতে পারে, যে ইন দা কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, হ্যাঁ, এরকম একটা ইয়া দিয়ে শুরু করা যেতে পারে। অথবা এই ধরনের যে কোনো কিছু, যদি ওই যে ডিজিটাল জাতীয় কোনো সমস্যা হয়, তাহলে বলতে পারে ইন দা মডার্ন ওয়ার্ল্ড। বা আরেকটু সুন্দর শব্দ আপনারা খুঁজে বের করবেন যে এখানে আর কি কি বসানো যায়। হ্যাঁ, তো এইভাবে এভাবে শুরু করে বাস পরে ওইটার পরিচয়টা দিলেন, তাহলে কি হয়ে গেল, এখানে যদি টপিকটা দিয়ে ওই যে টপিকটার পরিচয় দেন, তখন কি হয়ে গেল, ওই যে এই জিনিসটা বাড়লো আর কি, তখন সেন্টেন্সটা আরেকটু স্ট্যান্ডার্ড হয়ে গেল। এরপরে আরেকটা কি দেওয়া যেতে পারে, যদি কোনো ভালো বিষয় হয়, মানে কোনো একটা বিষয়ের প্রশংসা করা হইতেছে বা এই ধরনের কিছু যদি হয়, তখন এখানে ব্যবহার করা যেতে পারে কি, যে আহ বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি যখন একটা সংজ্ঞা দিতে যাবেন, তখন বলা যেতে পারে কি, যে মুভিং বিয়ন্ড ইটস লিটারাল ডেফিনিশন, মানে এটার আহ, আক্ষরিক অর্থের বাইরেও এই বিষয়টাই। হ্যাঁ, যদি আপনি কোনো কিছুর এই সংজ্ঞা ইউজ করেন, তো এখানে হুবহু এটাই দিতে হবে এরকম কিছু না, আপনারা এর মানে লিটারের বদলে আরো কোনো সুন্দর শব্দ আপনারা নিজে থেকে খুঁজে নিতে পারেন, খুঁজে নিয়ে ওইটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন, ডেফিনেশনের বদলে কোনো খুঁজে নিতে পারেন। তো এরকম কিছু স্ট্রাকচার আপনারা কি করেন, কিছু প্র্যাকটিস করে রাখবেন। তাহলে হলো যেটা, আপনারা হঠাৎ করে যদি আননোন কোনো টপিক চলে আসে, তখন যেন আপনারা কি করতে পারেন, এগুলো মানে ইউজ করে উত্তরটা করতে পারেন। আর যদি ইজি টপিক থাকে যেটা আপনারা নিজে থেকে লিখতে পারতেছেন সুন্দর করে, তখন তো ওইটা লিখবেন। তো এই ধরনের কিছু স্ট্রাকচার আপনারা ইউজ করতে পারেন, যেটা হলো আহ কাজে লাগবে আর কি মাঝে মধ্যে, যখন কোনো টপিক কমন না পড়ে। তাই যে আপনার এরকম, এটা কিন্তু এই যে এটাকে যে হুবহু এরকম, এটা আমি বলতেছি না, আমি কপি করলাম আর কি এটা। এখানে আপনারা কি করতে পারেন, এটা দিয়ে শুরু করতে পারেন আর কি, এটা বোঝাতে চাচ্ছি। এটা দিয়ে এরপরে শুরু করতে পারেন, তাহলে কি হবে, তো ওইটা দিয়ে শুরু করার পরে আবার ওই যে ব্যাখ্যাটা দিলেন, এরপরে হুইচ রিলেটিভ প্রনাউন যুক্ত করলেন বা আরো যা যা যুক্ত করলেন, তখন কিন্তু যেহেতু আগে একটা জিনিস দিয়ে শুরু করছেন, তখন এটা একটু সুন্দর হলো। অথবা যদি এরকম হয় যে কোনো সামাজিক বিষয়, আপনাদের ওই যে অ্যাডোলেসেন্স আছে, অথবা কি বলে ভলান্টিয়ারিজম না কি জানি একটা আছে আপনাদের টেক্সট বইয়ে, ওই ধরনের কোনো বিষয় থাকলে কি বলা যেতে পারে, বা আধুনিক প্রযুক্তি এই ধরনের কোনো বিষয়, যেগুলো হলো কি মানে ট্রেন্ডে আছে, এই ধরনের কোনো বিষয় যদি থাকে, তাহলে এরকম দিয়ে শুরু করা যেতে পারে, যে উম, যে এটা মানে কি বলে, উম, যে এটার প্রসার অনেক কি দ্রুত পরিবর্তন এনেছে। হ্যাঁ, এই ধরনের কিছু সুন্দর শব্দ দিয়ে শুরু করা যেতে পারে। এটা ইংরেজি কি হতে পারে, যে দ্য রেপিড গ্লোরিফিকেশন। আচ্ছা, এখানে দেখেন সাজেশন করতেছে তারা, বুঝতে পারছে যে দ্য রেপিড প্রলিফারেশন মানে হলো কি, যেটা দ্রুত প্রসার। যে এখানে টপিকটা লিখবেন আর কি, এখানে যদি টপিক থাকে হ্যাজ ব্রড, তো এই ধরনের আর কি, যে এইটার প্রসার বা যে টপিকটা, এখানে যদি আমরা ইন্টারনেট থাকে, যে বা অথবা সোশ্যাল মিডিয়া থাকে, বা এই ধরনের যে কোনো কিছু থাকে, যে সোশ্যাল মিডিয়ার কি দ্রুত প্রসার একটা বিশাল পরিবর্তন এনেছে,
এখন কোথায় পরিবর্তন এনেছে বা কি কোন প্রেক্ষাপটে পরিবর্তন এনেছে এটা আপনারা এখানে হুইচ বা এগুলা দিয়ে যুক্ত করে দিলেন। হ্যাঁ, অথবা ওই যে এটা যদি আবার শুরুতে আনেন যে বর্তমান সময়ে এখানে এটার পরে এটা বসালেন, এই ধরনের কিছু স্ট্রাকচার আপনারা কি করবেন, এই প্র্যাকটিস করে রাখবেন, তাহলে হলো যে আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে এগুলো কাজে লাগবে আর কি। বা হলো আপনারা এই শব্দগুলো আরো আরো স্ট্যান্ডার্ড শব্দ খুঁজে পান কিনা এগুলো একটু চেক করবেন, করে করে নিজে প্র্যাকটিস করবেন। আমি যেটা বললাম, আমি আসলে ক্লাসে আমি তো আসলে আপনাদের চেয়ে খুব বেশি পারি এরকমও না, হ্যাঁ, আপনাদের মতোই আমি শুধু গাইডলাইনটা দেখা দিয়েছি যে আমি আসলে কিভাবে পড়ছিলাম। এখন যে হুবহু সব মনে আছে এরকমও না, আপনার হলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, এখানে আমি রেডিমেড কিছু শিখাই দিতে পারবো না। হ্যাঁ, আর হলো যে এইগুলা এই যে টুকটাক কিছু জিনিস আপনাদেরকে শুধু গাইডলাইন হিসেবে দিতেছি যেন আপনারা এগুলো থেকে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। আর লেখা এখানে যদি হুবহু দিয়ে দিলাম আমি লিস্ট আপনারা মুখস্থ করলেন, তখন কিন্তু আপনি লেখার সময় এগুলো মনে থাকবে না। এজন্য নিজে নিজে বের করবেন, নতুন নতুন শব্দ শিখবেন, এগুলা লেখায় সরাসরি কাজে লাগাবেন, তাহলে হলো কাজে দিবে আর কি। তো এরকম আর কি। এরপরে হলো যে আরো কি ইউজ করতে পারেন, যে হুইচ হুইচের বদলে আপনারা এই কিছু আমরা ভার্ব যে ইউজ করি ভার্ব হিসেবে, এইগুলো আমরা কিছু নর্মাল হিসেবে নর্মাল ভার্ব ইউজ না করে কিছু নতুন নতুন ভার্ব বা যেগুলো আসলে সাধারণত মানুষ ইউজ করে না ওই ধরনের কিছু ইউজ করা যায়। যেমন অ্যাক্ট এজ এ, এরকম আমরা ব্যবহার করি যে উম, যে কোনো কিছুর ক্ষেত্রে আর কি, যে যদি ধরি যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টস অ্যাজ বা ইন্টারনেট অ্যাক্টস এজ এ যেটা করে আর কি, কোনো কিছুর ভূমিকা পালন করে, ম্যাসিভ রোল বা এই ধরনের কিছু। হ্যাঁ, তো এটার বদলে কি দেওয়া যেতে পারে, এটার বদলে কিন্তু সার্ভস এজ এ দেওয়া যেতে পারে। হ্যাঁ, সার্ভ এজ এ এই ধরনের কিছু দেওয়া যেতে পারে। অথবা যদি নেতিবাচক কোনো কিছু থাকে, ড্রাগ যদি বলি আমরা অথবা এই ধরনের কিছু, তখন কি হয় এখানে যে পোজেস এরকম কিছু ব্যবহার করা যায়। তো এই এই এইরকম কিছু ওয়ার্ড আপনারা প্র্যাকটিস করে রাখবেন। ওই যে আপনাদের প্রতিদিন হোমওয়ার্ক দেওয়া হয়, এগুলোতে আপনারা দেখবেন যে কোন কোন বিষয়গুলোর সাথে কোন ধরনের ওয়ার্ড দেওয়া যায়, এগুলোতে আপনারা একটা নিজের মতো করে নোট তৈরি করবেন। হ্যাঁ, আমি এই টুকটাক কিছু দেওয়ার চেষ্টা করব, কিন্তু মূল নোটগুলো আপনারা কি নিজের মতো তৈরি করতে হবে। যেরকম এখানে যদি দেখি কি বলে কোনো কিছু যদি ওই যে বা আরো খারাপ হয়ে যায় পরিস্থিতি, তখন কি হয়, আমরা অনেক সময় ইনক্রিজ বলি, বেড়ে যায় বলি, এগুলা কি কি বলা হয় আর একটু সুন্দর মানে ভালো একটা ওয়ার্ডে প্রকাশ করা যায়, যেমন কি এক্সারবেটস। হ্যাঁ, যে কোনো যদি একটা খারাপ পরিস্থিতি থাকে তখন কি হয়, ওই পরিস্থিতি আরো খারাপ হয়ে যাওয়া। এই ধরনের কিছু। অথবা যদি কোনো ভালো গুণ কি হয় মানুষের মধ্যে বিকশিত হয়, তখন এই যে ফোস্টার শব্দ ইউজ করা যায়, ফোস্টার। তো এই শব্দগুলা কি করবেন, এরকম আরো কিছু শব্দ আপনারা কি করবেন বিভিন্ন সিচুয়েশনের জন্য তৈরি করবেন, মানে নিজের খাতায় নোট রাখবেন। ওই যে প্রতিদিন বিভিন্ন ধরনের দেখবেন বিভিন্ন টপিকের উপর আপনাদের দেওয়া হইতেছে, এটা এই জন্য দেওয়া হইতেছে না যে আপনারা শুধু কি করবেন মানে দায় সারা ভাবে লিখবেন। ওই খাতাগুলো সাধারণত আমি দেখি না, এটা দেখার জন্য দেওয়া হয় না, এটা দেওয়া হয় কিসের জন্য, তারা আপনারা রেগুলার প্র্যাকটিস করতে পারেন এই জন্য। তো ওইগুলো যদি এভাবে মানে এড়ায় যান বা নিজে নিজে প্র্যাকটিস না করেন বা ভালোভাবে এগুলো বারবার আয়ত্ত না করেন, তখন কিন্তু হবে না। হ্যাঁ, এরপরে যদি কোনো কিছুতে মানে গুরুত্ব দিতে হয় যে এটা আসলে কিভাবে হয়, যে এই জিনিসটা কি খুবই গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে আমরা অনেক সময় কি ব্যবহার করি, ইটস ক্রুশিয়াল বা ইটস ইম্পর্টেন্ট। হুম, এইগুলোর ক্ষেত্রে কিছু সুন্দর ফ্রেজ ব্যবহার করা হয়, যেমন কি যদি বলি ইনডিসপেন্সিবল পিলার। হুম, মানে কি বলে অপরিহার্য স্তম্ভ বা এই ধরনের সুন্দর কিছু আপনার ইয়ে আছে, ফ্রেজ আছে, যেগুলো যদি ব্যবহার করেন তখন সুন্দর হয়ে যায়। যেমন দ্য কর্নার স্টোন বা দ্য বেড রক। হুম, মানে মূল ভিত্তি। এরপরে এইগুলো হলো যে কি ইম্পর্টেন্ট ব্যবহারতে বা পরিবর্তে ব্যবহার করতে পারেন আর কি, কোনো কিছু মূল বোঝাতে। এরপরে যে আবার আছে কি, যদি কোনো কিছু ভালো মানে ইয়া থাকে, যে মানে প্রধান সে কি কার্যকরী ভূমিকা রাখে, আলটিমেট ক্যাটালিস্ট। হ্যাঁ, এরকম বলা যায়। এগুলো কি, তো এইগুলো সুন্দর সুন্দর ফ্রেজ আর কি। তো এই ধরনের কিছু ফ্রেজ আপনারা কি করবেন নিজে থেকে বের করবেন, যেগুলো আপনারা কি করবেন প্যারাগ্রাফে ব্যবহার করবেন। এরকম 10টা 20টা করে যদি শিখে রাখেন, তো ওই যে পরিস্থিতি অনুযায়ী সবকিছু তো আর সবকিছুর সাথে খাপ খাবে না, যেটা যেটার সাথে মানায় সেই অনুযায়ী কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। যদি কি হয় কোনো খারাপ বিষয় হয়, যে এক্সিস্টেন্সিয়াল থ্রেট, হ্যাঁ, যে অস্তিত্বের সংকট, তো এই ধরনের কিছু বিষয় আপনাদের কি যদি জানা থাকে আর বারবার ব্যবহার করেন, তখন এগুলো সুন্দর হয়ে যাবে। যেমন এই যে এক ধরনের প্রবাদ বাক্য আছে, ডাবল এজ এজ হবে এখানে, এজ সোর্ড, মানে একটা দ্বিমুখী তলোয়ার, যে এটা দিয়ে কি হতে পারে, ওই যে আমরা সোশ্যাল মিডিয়া সম্পর্কে দেখছিলাম, সোশ্যাল মিডিয়া এটার ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে।
এটা দ্বিমুখী তলোয়ার, এটা ভালো হতে পারে আবার কি খারাপ হতে পারে, এই ধরনের আর কি। তো এইভাবে আপনারা কি করবেন, এই যে যে বিষয়গুলো দেওয়া হয় প্রতিদিন এই অনুযায়ী প্র্যাকটিস করবেন। আর হলো এগুলার একটা লিস্ট আমি তৈরি করতেছি আপনাদেরকে দিব। আর হলো যে লিস্টের উপর ভরসা করবেন না, আপনারা আপনারা নিজের থেকেও কি করবেন এগুলা মানে ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে যেটা বলছিলাম ওই যে নর্মালি কি ক্ষেত্রে যে ভার্ব গুলো আমরা ইউজ করি, যে ইট, কজ, মেক, শোজ, এই ধরনের ভার্ব মানে সাধারণ ব্যবহারের ভার্ব ইউজ না করে আপনারা কি করবেন, একটু অ্যাডভান্স ইউজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, অ্যাডভান্স কিরকম হতে পারে, যেরকম ইট এনহ্যান্স না বলে আপনার কি এমপ্লিফাই বলতে পারেন, যে বাড়ানো, বা হলো যে কি যে কোনো কিছু ঘটানোর ক্ষেত্রে কি যে এঙ্গেন্ডার বা এনজেন্ডার এরকম বলা যেতে পারে। তো এইগুলো হলো যে আমি একটা লিস্ট তৈরি করে আপনাদেরকে দিব, এবং ওই অনুযায়ী আপনারা কি করবেন, আরো যদি ভালো ভালো শব্দ আপনার মাথায় আসে বা নিজে বের করে এগুলা কি করবেন অ্যাড করার চেষ্টা করবেন। এরপরে যেটা বলছিলাম যে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, হ্যাঁ, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কিরকম, যদি সাধারণত আমরা কি ব্যবহার করি, গুড, ব্যাড, বিগ, স্মল, হ্যাঁ, ইম্পর্ট্যান্ট, এগুলো ব্যবহার করি। এগুলো ব্যবহার না করে আমরা কি করতে পারি, আরেকটু স্ট্যান্ডার্ড ভোকাব ইউজ করা যেতে পারে। যেমন কি বলে, যদি বলি গুডের বদলে প্যারামাউন্ট, ওটা কি মানে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বা সর্বোচ্চ প্রধান, এরকম কিছু। হ্যাঁ, এরপরে যদি কি থাকে এখানে ব্যাডের বলতে কি ডেট্রিমেন্টাল, ক্ষতিকর, এই ধরনের কিছু বোঝানো যেতে পারে। এরপরে আছে যে বহুমাত্রিক বোঝাতে কি মাল্টি ফেসিটেড, এরকম বোঝানো যেতে পারে। এই শব্দগুলার কি একটা তালিকা হলো যে আপনাদেরকে দেওয়া হবে, ওই অনুযায়ী আপনারা আরো তালিকা নিজেরা তৈরি করবেন নিজের মতো করে। এক সবার লেখা একরকম হবে এরকম উত্তর না, নিজের মতো করে এরকম বিভিন্ন শব্দের একটা লিস্ট আপনারা রাখবেন, মানে প্যারাগ্রাফের জন্য একটা নোট বানাবেন, বা আপনাদের লিখিতর জন্য, শুধু প্যারাগ্রাফ না, ওই যে এক্সপ্লেনেশন আছে, এরপরে সেন্টেন্স মেকিং আছে, এগুলো তো এগুলো কাজে লাগবে। তো ওইখানে আপনারা কি করবেন, এই এরকম ভাবে ইউজ করার চেষ্টা করবেন আর কি। তো আজকে হলো আপু এই কে মিউট করা ছাড়া এই ক্লাসে ঢুকে পড়ছে। তো এটাই হলো আজকে মানে ক্লাস। এটা আমি একটা স্লাইড তৈরি করছিলাম, ওটা খুঁজে পাচ্ছি না, এই জন্য আপনাদেরকে ওইভাবে ওই হুবহু এটা বলতে পারতেছি না। তো এটা হলো যে আমি আপনাদেরকে আবার ওই যে স্লাইডটা খুঁজে বের করে ওইখানে হলো ডিটেলস দেওয়া আছে যে কোন কোন শব্দের পরিবর্তে কি কি ব্যবহার করা যায়। তো আপনারা যেটা করবেন ওইটা ফলো করে নিজের আরো সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন, সেন্টেন্স না সরি, আরো এরকম কিছু যুক্ত করার চেষ্টা করবেন টপিক সেন্টেন্সে যুক্ত করার জন্য, যে ওই যে শুরু কিভাবে করা যায়, বা কি ধরনের ভার্ব ব্যবহার করা যায়, বা হলো কি ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার করা যায়, নরমাল অ্যাডজেক্টিভের পরিবর্তে কিভাবে আরেকটু অ্যাডভান্স বা আরেকটু স্ট্যান্ডার্ড শব্দ ব্যবহার করা যায়। তো এইগুলাই হলো যে আজকের মানে পড়ার টপিক। তো যেটা বলতেছিলাম যে আপনারা হয়তো যে রেগুলার অনেকে প্র্যাকটিস করেন না, বা করলেও এগুলা হলো গুরুত্ব দেন না। তো গুরুত্ব না দিলে কিন্তু লাভ নাই। হ্যাঁ, ক্লাসে আসলে ক্লাস এটা তেমন কিছুই না, এটা মূলত হলো যে কি প্র্যাকটিস বেস। আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে হাজার ক্লাস করলেও লাভ নাই। ক্লাসে শেখার কিছুই নাই, আপনারা এগুলো আগেও পড়ছেন, বা এই ধরনের ভোকাব টোকাব এগুলো আগেও পড়ে আসছেন। তো এখন যেটা করতে হবে সেটা হলো কি, যেভাবে বললাম যে এই বিষয়গুলা যেগুলো আপনারা নর্মাল হিসেবে লেখেন এগুলোর আরেকটু অ্যাডভান্স ভার্সন খুঁজে বের করবেন সবকিছুরই। হ্যাঁ, যে দেখা যাচ্ছে যে শব্দগুলো বারবার আসে, হ্যাঁ, যেরকম যেটা বললাম যে বিগ, গুড, ব্যাড, বা এই ধরনের কিছু, আপনারা সরি আগের 3-4টা প্যারাগ্রাফ নেবেন, ওই প্যারাগ্রাফ গুলোতে খেয়াল করবেন যে কোন শব্দগুলো বারবার আসছে অলরেডি। হ্যাঁ, নিজে আপনি যে লিখে জমা দিচ্ছেন না, আপনার নিজের লেখাগুলো একটু দেখবেন যে কোন শব্দগুলো আপনি বারবার ব্যবহার করছেন। তখন ধরা পড়বে যে আসলে আপনি বারবার কেন ব্যবহার করছেন এগুলা, কারণ আপনি ওইগুলার মানে পরিবর্তে স্ট্যান্ডার্ড কোন শব্দ জানেন না, এই জন্য এগুলো বারবার ব্যবহার করতেছেন। হ্যাঁ, তো তখন কি হবে, আপনি ওইগুলার পরিবর্তে স্ট্যান্ডার্ড শব্দ খুঁজে বের করবেন। বইয়ের সাহায্য নিতে পারেন, ডিকশনারি সাহায্য নিতে পারেন, অথবা ইন্টারনেটের সাহায্য নিতে পারেন, গুগল আছে, এআই আছে, এগুলোর সাহায্য নিতে পারেন। যে আপনি বলতে পারেন যে কি এগুলোর পরিবর্তে আরো স্ট্যান্ডার্ড শব্দের তালিকা করে দাও, তখন আপনি কি করবেন নিজের লেখায় আস্তে আস্তে
এই যে আপনি বারবার যে নর্মাল সেন্টেন্স গুলো ইউজ করছেন ওইগুলোর পরিবর্তে আপনি আরো একটু স্ট্যান্ডার্ড ওই ওই শব্দগুলো, নতুন যে শব্দগুলো আপনি শিখলেন ওইগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তো সব শব্দ আবার সব জায়গায় খাপ খায় না, যে কোনটার সাথে কোনটা মানায় ওই অনুযায়ী একটু দেখে নেবেন। ধরা যাক আমরা যদি যে একজনের একটু খাতা দেখি, ধরা যাক এটা কবে যেন ছিল, এটা এক্সাম, দ্য পাওয়ার অফ এডুকেশন ইন ওভারকামিং সোশ্যাল ইনজাস্টিস। আচ্ছা, তো এখানে ওপেন্স লিখছে, হ্যাঁ ওপেন্স, ওপেন্স এর পরিবর্তে কি হতে পারতো, আর একটা সুন্দর শব্দ কিন্তু হইতে পারতো। এটা আপনি আমরা আপনাদেরকে বলতেছি, আপনারা খুঁজে বের করবেন যেটার বদলে কি হইতে পারে আরো সুন্দর। আচ্ছা, ওপেন দ্য ডোর অফ হাউ উই থিঙ্ক এন্ড রিয়েক্ট। এখানে থিঙ্ক অথবা রিয়েক্ট এর বদলে কি আর একটু সুন্দর শব্দ হইতে পারতো, আর স্ট্যান্ডার্ড শব্দ হইতে পারতো। হ্যাঁ, এখানে আমরা ওই যে আমরা একটু স্ক্যান করি যে সে আসলে বারবার কি ইউজ করছে, যে রিডিং, রিডিং, এরপরে রিডিং সে দুইবার ইউজ করছে। এখন রিডিং এর পরিবর্তে এখানে আর কি বসাইলে সুন্দর হইতে পারতো। তো এক জিনিস তো দুইবার বসানো দরকার ছিল না, আর একটু যদি স্ট্যান্ডার্ড ভোকাব ইউজ করতে পারতো তখন কি হইতে পারতো, রিডিং এর বদলে যদি আরো আরো মানে আর একটু সুন্দর কি ব্যবহার করা যায় এটা যদি সে জানতো বা ব্যবহার করতো তাহলে কি হতো, সুন্দর হতো। এরপরে এখানে যদি আরো দেখি যে আনএডুকেটেড, তো আনএডুকেটেড বদলে আপনারা ওই যে আপনাদের বই একটা আছে কি আনলেটার্ড, এটা ব্যবহার করতে পারতেন, তো একটু ইউনিক হতো আর কি। হ্যাঁ, আনএডুকেটেড সবাই ব্যবহার করে সাধারণত। তো এই ধরনের আর কি আছে, উম প্রোভাইড, প্রোভাইডের বদলে কি হতে পারে, অথবা যে আবার এখানে থিঙ্ক আছে, এখানে থিঙ্ক আছে, এরপরে কোথায় আছে, এই যে থিঙ্ক আছে। এই যে তিনবার সে কি একটা শব্দ ইউজ করছে একই জিনিস। তো এখানে থিঙ্কের বদলে যদি এরকম আর একটু অ্যাডভান্স কোনো শব্দ ব্যবহার করা যায় তো তখন কি হইতো, জিনিসটা কিন্তু সুন্দর দেখা যেত। এখন পরীক্ষক জন পড়বে, এখানেও থিঙ্ক, এখানেও থিঙ্ক, এখানেও থিঙ্ক, বারবার কি মাথার মধ্যে এক পৃষ্ঠা যেহেতু এখানে ছোট একটা প্যারাগ্রাফ, বারবার থিঙ্ক থিঙ্ক কথাটা আসবে। এরপরে যে এখানে রিডিং, এখানে রিডিং, এরপর আর খুঁজলে হয়তো পাওয়া যাবে। তো আপনাদের কাজ হলো যে এগুলাই আপনারা নিজের প্যারাগ্রাফ গুলো দেখবেন, বিগত 3-4টা এক্সামে যা জমা দিচ্ছেন বা হোমওয়ার্কে যা জমা দিচ্ছেন, এগুলোতে খুঁজে বের করবেন যে কোন শব্দগুলো আপনি বারবার ব্যবহার করতেছেন। হ্যাঁ, এইগুলোর বদলে অন্য কিছু ব্যবহার করা যায় কিনা। আপনি এগুলো বারবার ব্যবহার করতেছেন মানে কি, আপনি এগুলাই আপনার মাথার মধ্যে বেশি আসে এবং কি আপনি এগুলাই লেখার মধ্যে ব্যবহার করতে পারেন। তো আপনি কি করবেন, এরকম 5টা 10টা শব্দ খুঁজে বের করবেন যেগুলো আপনি বারবার ব্যবহার করেন। এরপরে আপনি এগুলার বিকল্প আরো 5টা করে কি করবেন, নোট করবেন যে এগুলার বিকল্প আসলে কি কি ব্যবহার করা যেতে পারে। তো এইগুলা যেহেতু আপনি অলরেডি ব্যবহার করেন আপনার লেখায়, মানে আপনার মাথায় এগুলো চলে আসে বারবার, তখন আপনি যখন বিকল্প বের করবেন এবং ওই বিকল্প অনুযায়ী প্র্যাকটিস করবেন, যখন আপনার মাথায় আসে যে আপনি থিংস লিখবেন, তখনই চেষ্টা করবেন কি থিংস না লিখে ওই যে বিকল্প বের করছেন 5টা, ওইখান থেকে যে কোনো একটা লেখার জন্য, যদি ফিট করে আর কি অর্থে অনুযায়ী। হ্যাঁ, 5টা থেকে যে কোনো একটা না একটা ফিট করবে থিংস এর বদলে। তো ওখানে এটা আপনি এখানে ইউজ করলেন। আবার যখন থিঙ্ক লিখতে চাবেন, মানে ওই থিঙ্ক তো আপনি বারবার ব্যবহার করেন, আপনার কি লেখার মধ্যে অবচেতন মনে চলে আসতে যাবে। আপনি থিঙ্ক ইউজ না করে কি করবেন, ওই যে আপনি নতুন আরো 5টা শব্দ শিখলেন থিঙ্কের পরিবর্তে, ওইখান থেকে একটা ইউজ করবেন। হ্যাঁ, এইভাবে যদি করেন তখন কি আপনার ভোকাব ইমপ্রুভ হবে। আপনি ভোকাব শিখেন মুখস্থ, যে অমুক অর্থ এটা, অমুক অর্থ এটা, অমুক অর্থ এটা, কিন্তু ওই যে ব্যবহার করা যায় না কেন, এই যে এইভাবে মানে ভেবে ব্যবহার করেন না আর কি। তখন ওই যে ভোকাবের জায়গায় ভোকাব থাকে, আর বললো যে আপনার লেখার মধ্যে আর আসে না। তো লেখার মধ্যে যদি অ্যাডভান্স ভোকাব গুলো না আনতে পারেন তাহলে তো লাভ নাই। হ্যাঁ, এই যে মনে করেন আপনি লেখার মধ্যে প্রোভাইড লেখেন বারবার, মাথায় আসে কি যে প্রোভাইড, ইট প্রোভাইড বা এরকম কিছু, তখন আপনি খুঁজে বের করেন যে প্রোভাইডের বদলে আর কি কি অ্যাডভান্স বা স্ট্যান্ডার্ড শব্দ ব্যবহার করে যেতে পারে। হ্যাঁ, তো যখনই আপনার মাথায় কি প্রোভাইড লেখার ইচ্ছা হবে তখন আপনি প্রোভাইডের বদলে কি করবেন, অন্য কিছু লেখেন, ওই শব্দটা লেখেন, নতুন যে শব্দটা শিখলেন। তো আপনাদের আজকের কাজ হলো বা আজকের পর থেকে যে কাজ হলো, আজকের মানে ক্লাসের যে মূল কথাটা হলো সেটা হলো আপনি কি করবেন, আপনার লেখার ধরনটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করেন। সেটা কিভাবে, আপনি আপনার খাতা নেন, এই যে যেটা দেখাইলাম যে এরকম একটা খাতা নেবেন, খাতা নেওয়ার পরে কি করবেন, খাতাটা আপনি স্ক্যান করবেন, অথবা আপনি নিজে একটু রিডিং পড়বেন, অথবা যে কোনো টপিক নিয়ে আপনি একটু ভাববেন, ভাবার সময় খেয়াল করবেন যে আপনার মাথায় আসলে ইংরেজি লিখতে গেলে আপনার মাথায় বারবার কোন শব্দগুলো অটোমেটিক চলে আসে। হ্যাঁ, কোন শব্দগুলো মানে আপনি যদি অন্য কিছু ভাবতেও চান তো বইগুলো আসে না, মানে নর্মাল শব্দগুলো আসে, এই শব্দগুলো বেশি বেশি কি কি। হুম, তো ওই শব্দগুলো আপনি আইডেন্টিফাই করবেন। প্রথম দিনই সব করার দরকার নাই, প্রথম দিন 2-3টা করলেন, করার পরে ওইগুলো চেঞ্জ করার চেষ্টা করবেন। আবার একটা 2-3টা সেন্টেন্স লিখবেন যে কোনো টপিকে, ওই 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 ওয়ার্ডটা যখনই মাথায় আসবে তখন চেঞ্জ করে কি করলেন, নতুন একটা ওয়ার্ড লিখলেন। এইভাবে লেখার পরে কি হবে, এভাবে যদি লিখেন তাহলে দেখবেন যে কি আপনি নতুন নতুন ওয়ার্ড ইউজ করতে পারতেছেন, বা আপনার লেখায় ওই যে একই শব্দ বারবার চলে আসছে না। হ্যাঁ,
যেমন এখানে ওই যে থিঙ্ক কি, একবার, দুইবার, এখানে কয়, তিনবার, এবার চলে আসছে। তো একই লেখায় যদি একই শব্দ বারবার থাকে তখন এটা কি হয়, একটু দৃষ্টিকটু দেখা যায়, বা পড়তেও যিনি পড়তেছেন তার কি হয়, ইয়া হয়, মানে স্ট্যান্ডার্ড হয় না, যেহেতু এটা কি একটা এক পৃষ্ঠার ছোট প্যারাগ্রাফ। তো এটা হলো আপনাদের আজকের পড়া আর কি। পড়া তো কিছু না, কাজ হলো আপনাদের, যেটা বললাম সব ক্লাসই এখানে পড়ার কিছু নাই, প্র্যাকটিসটা আপনাদের করতে হবে যেন লেখা ভালো হয় আর কি, লেখা ইমপ্রুভ হয়। ক্লাস করে লেখা ইমপ্রুভ হবে না, ইমপ্রুভ হবে কখন, যখন আপনি নিজে লিখবেন। এটা আমি সবসময় বলি, না লিখে কি হয় না, লেখা ইমপ্রুভ হয় না। লেখা যে ক্লাস করে শেখানোর বা পরে শেখানোর কিছু নাই। ওই যে যদি এরকম কাউকে পাবেন না যে সে বলবে যে বই পড়ে সে লেখা শিখে গেছে, এরকম মানে যে কেউ কাউকে পান তাহলে একটু আমার সাথে যোগাযোগ করাই দেন, তাহলে আমি একটু দেখবো আসলে বই পড়ে কিভাবে লেখা শেখা যায়, তখন একটু আর একটু নতুন ভাবে পড়ানোর চেষ্টা করবো আর কি। হ্যাঁ, বই পড়ে আসলে লেখা শেখা যায় না। অনেকেই দেখবেন যে মানে হয়তো খুব বেশি শিক্ষিত না বা খুব বেশি পড়ে নাই, আমাদের বড় বড় বাংলা কবিদের কথা যদি ধরেন বা যে লেখকের কথা যদি ধরেন, ওনারা কিন্তু খুব বেশি উচ্চ শিক্ষিত এরকম না। কাজী নজরুল ইসলাম আপনারা সবাই জীবনী পড়ছেন, ছোটবেলা থেকেই কি তিনি লেখাপড়া ছেড়ে দিচ্ছিলেন, কিন্তু তিনি কি বাংলাদেশের জাতীয় কবি এবং সব অনেক ভালো ভালো কবিতা, গল্প, উপন্যাস ওনার লেখা আছে। ওটা কিভাবে হয়েছে? উনি তো বই মানে পড়ে লেখা শিখেন নাই, উনি ছোটবেলা থেকে লিখতেন বারবার। হ্যাঁ, লেখার ফলে কি করতেন, লিখে পাঠাইতেন, পত্রিকায় পাঠাইতেন বা বিভিন্ন জায়গায় পাঠাইতেন। তো ওনার ওই যে প্রাতিষ্ঠানিক যোগ্যতা না থাকলেও ওই যে লিখতে 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 লেখার কারণে ভুল হলে শুধরাইতেন, আবার বড়দের লেখা পড়তেন, ওই অনুযায়ী নিজে লেখার চেষ্টা করতেন, ওইভাবে ওইভাবে কি হয়েছে, লেখা শিখছেন এবং তিনি কি পড়ালেখক হয়েছেন। সবকিছুর ক্ষেত্রে আপনি যদি কাজ না করে কিছু হয় না আসলে। ওই যে যারা প্লেয়ার, ফুটবলার বা ক্রিকেটার, ওদেরকে যদি আপনি গাইড ধরায় দেন যে এই এভাবে মনে করেন একটা বই ধরায় দিলাম, ওই বইয়ে একদম বিশ্ব সেরাদের টেকনিক লেখা আছে যে এইভাবে ব্যাট ধরতে হয়, এইভাবে ছয় মারতে হয়, বা এইভাবে বল করতে হয়। আপনাদের মধ্যে অনেকে হয়তো প্লেয়ার আছেন যে ভালো খেলতে পারেন, তো ওইটা যদি কি বই পড়ে পড়া সম্ভব, যারা এখন কি বিশ্ববিখ্যাত প্লেয়ার আছেন, হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশের মানুষ কি করে, মেসি, রোনালদো, নেইমার, বা এই ধরনের, বা আগের যদি ধরি পেলে, ম্যারাডোনা, হুম, তো ওনারা কি মানে কোনো কিছু পড়ে কিন্তু ওনারা কি হয় নাই, খেলোয়াড় হন নাই, বরং ওই যে মাঠে প্র্যাকটিস করতে করতে ঘাম ঝরাইতে ঝরাইতে এরপরে ভালো খেলোয়াড় হয়েছেন। তো লেখার ক্ষেত্রে বিষয়টা এরকম। তো আমার কাজ হলো আপনাদেরকে গাইডলাইন দেওয়া, এখানে ক্লাসে আসলে খুব বেশি কিছু শেখার কিছু নাই। আপনারা প্র্যাকটিসটা এইভাবে করবেন, আজকে যেভাবে বলে দিলাম, ওই প্রতি ক্লাসে নতুন নতুন কিছু অ্যাড হবে, ওই অনুযায়ী প্র্যাকটিসটা বাড়াবেন। আগের ক্লাসে বলছিলাম কি, প্যারাগ্রাফের স্কেলেটনটা বলে দিছিলাম যে প্যারাগ্রাফ কিভাবে চিন্তা করতে হয়। আজকে শিখাই দিলাম কি ওয়ার্ড চেঞ্জ কিভাবে চিন্তা করতে হয়। আপনাদের আজকের কাজ, এখন যদি ক্লাস শেষ করে সময় পান, কেউ যদি মানে দেরি করে ঘুমান, একটু পড়া থাকে, আপনারা আজকে কি করবেন, এই গত 3-4টা হোমওয়ার্ক বা 3-4টা আপনাদের লেখা প্যারাগ্রাফ একটু স্ক্যান করবেন। হ্যাঁ, একটু স্কিমিং করবেন। স্কিমিং বুঝেন তো, মানে চোখ বোলায় যাওয়া। তো চোখ বা পড়ে যাওয়া মানে মনে 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 তাড়াতাড়ি করে পড়ে যাবেন, তখনই ধরা পড়বে যে আসলে আপনি আহ কোন ওয়ার্ড গুলা আপনার কি মাথায় আসে এবং ওইগুলোর পরিবর্তে আর কিছু মাথায় আসে না। তো ওইগুলা কি করবেন, আপনি নোট নিলেন, 5টা ওয়ার্ড খুঁজে বের করলে হবে। প্রথম দিন আপনি 5টা ওয়ার্ড বের করলেন, এখানে যেমন দেখালাম, এখানে থিঙ্ক আছে বা রিডিং আছে, এই ধরনের কিছু। ওই 5টা ওয়ার্ড আপনারা গুগল করবেন, বা এআই হয়তো সবাই ইউজ করতে পারেন এখন সাধারণ। ওইখানে আপনারা কি করবেন, যে এই ওয়ার্ড গুলার পরিবর্তে আপনারা কি করেন, এই ওয়ার্ড গুলার পরিবর্তে ব্যবহার করা আছে এরকম আরো অ্যাডভান্স কিছু ওয়ার্ড আমাকে দাও, তো সে দিবে। হ্যাঁ, তো ওই ওয়ার্ড গুলো আপনি এখন লেখায় আবার নতুন করে, আপনি ওই যে একটা সেন্টেন্স নিয়ে কাজ করছিলেন বা একটা সেন্টেন্স লিখছিলেন প্যারাগ্রাফে, এখন নতুন করে আবার একটু লেখার চেষ্টা করেন ওই ওই ওয়ার্ডটা দিয়ে। এরকম ভাবে 2-3টা সেন্টেন্স লিখেন, যদি একটু লিখলে কি হয় না, মানে আপনার হয়তো সময় নষ্ট হবে এরকম মনে হয় অনেকের কাছে, যে আরে কি লিখবো, এখন পরীক্ষার পড়া আছে, এটা বাদ দিয়ে লেখালেখি সময় নষ্ট। কিন্তু এটা হলো কি আপনার সারা জীবনে কিন্তু একটা স্কিল হয়ে যাবে যদি আপনি কি করেন, লেখাটা শেখেন। তো যেটা বললাম যে ওই ওয়ার্ড দিয়ে আপনারা কি করবেন, ওইভাবে 2-3টা নতুন সেন্টেন্স প্র্যাকটিস করবেন। ওইভাবে যে আপনি 4-5টা সেন্টেন্স শিখলেন, সরি, ওয়ার্ড শিখলেন, ওইটা আলাদা আলাদা প্র্যাকটিস করবেন। তো এটা কিভাবে আমরা এখন একটু দেখাই, যে আমি যদি থিঙ্ক থাকে এখানে, আমরা কি করলাম, আমরা ওই যে একটা এআই যাই, জেমিনি, এটা গুগলের একটা এআই, আপনারা জানেন হয়তো। এখানে আমার লগ ইন করা নাই, এই জন্য আসতেছে না। আচ্ছা, আমরা ওই যে কই আছে এটা, যেখানে আমরা ওই যে মাইক্রোসফটের কো পাইলট একটা এআই আছে, এখানে গেলাম। তো এখানে যেহেতু আমরা এটা নিয়ে বলতেছিলাম, এখানে থিঙ্ক আছে, যে আমরা এখানে যদি বলি
যে থিঙ্ক, এই শব্দটার পরিবর্তে বা এই শব্দটার আরো কিছু অ্যাডভান্স অল্টারনেটিভ দাও। তো সে কি করবে, যে অ্যাডভান্স কিছু বিকল্প দিতেছে। এই দেখেন এরকম কিছু ওয়ার্ড দিচ্ছে, এগুলো হয়তো কি আপনার বা আমারও কি মাথায় আসে না সব সময়, কিন্তু এগুলো যদি আপনি কি প্র্যাকটিস করেন তখন কি মাথায় আসবে। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখতে পাচ্ছেন না তো। যেখানে কি আছে এই যে দেখেন কন্টেমপ্লেট, এটা কিন্তু একটা অ্যাডভান্স ভোকাব, আপনাদের ওই যে টেক্সট বইয়ে পাবেন অনেক সময় কন্টেমপ্লেট। কিন্তু এটা হলো যে আমরা নর্মাল যখন লিখতে চাই তখন কিন্তু থিঙ্কের পরিবর্তে যে কন্টেমপ্লেট হতে পারে, এটা কিন্তু মাথায় আসে না। মাথায় কখন আসবে, এখন আপনি একটা নোট নিয়ে ফেলেন, নোট নিয়ে এখন এই যে লেখায় ব্যবহার করার চেষ্টা করেন। হ্যাঁ, এই যে এখানে যে ব্যবহার করছে, তো আপনি কি করেন, থিঙ্কের বদলে এটা ইউজ করে দেখেন এখানে এটা খাপ খাচ্ছে কিনা। যদি খায় তখন এই অনুযায়ী আরো 2-3টা ওয়ার্ড আপনি লিখে ফেলেন। তো এই থিঙ্ক এই ধরনের শব্দ কিন্তু কি হয়, লেখায় বারবার প্রয়োজন হয় প্যারাগ্রাফ লিখতে গেলে। প্রয়োজন যে হয় এটার প্রমাণ হলো এই যে এটা আপনি নিজেই ব্যবহার করছেন। হ্যাঁ, এই যে আপনার এই খাতাতেই 3বার চলে আসছে এক পেজের মধ্যে, মানে কি এই ধরনের ওয়ার্ড বারবার ব্যবহার হয়। তো এখানে এই যে দেখেন পন্ডার, এটাও আপনাদের ওই যে এয়ার বই আছে, হ্যাঁ, প্যারটসের গল্পের মধ্যে এটা আছে, পন্ডার, বিশ্লেষণ করা বা ভাবা। তো আপনি কি ওই যে ভোকাব আপনি বইয়ে শিখতেছেন কিন্তু এটা কাজে লাগাতে পারতেছেন না কেন, কারণ এইভাবে আপনি প্র্যাকটিস করেন নাই। আপনি এখন কি করবেন, আপনি এই যে থিঙ্কের বদলে এটা বসায় দেখেন যে হয় কিনা। হুম, মিলতেছে কিনা। রিফ্লেক্ট, এটা সহজ একটা শব্দ কিন্তু থিঙ্কের বদলে যেটা ব্যবহার করা যায় এটা আমাদের মাথায় আসে না। হ্যাঁ, ডেলিবারেট, এই ওয়ার্ডটাও কিন্তু আপনাদের ওই যে প্যারট স্টাইলে আছে। তো বইয়ে কিন্তু অনেক অ্যাডভান্স ভোকাব আছে, এগুলার ব্যবহার আপনি কখন খুঁজে পাবেন, যখন আপনি এইভাবে খুঁজে খুঁজে বের করে এরপরে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এরপরে দেখেন এই যে স্পেকুলেট, সুন্দর একটা ওয়ার্ড, এটাও কিন্তু থিঙ্কের পরিবর্তে খুব সুন্দরভাবে মানে ফিট হয়। এরপর কনসিভ, এটাও মাঝে মাঝে থিঙ্কের পরিবর্তে ব্যবহার করা যায়। তো এখান থেকে আপনি 5টা ওয়ার্ড নেন, এই যে স্পেকুলেট নিলেন, কনসিভ নিলেন, রিফ্লেক্ট নিলেন, পন্ডার নিলেন, এরপর কন্টেমপ্লেট নিলেন। এখন আপনি কি করেন, যেহেতু আপনি বারবার থিঙ্ক চলে আসে আপনার লেখায়, আপনি এগুলোর বদলে 5টা ওয়ার্ড একটু সেখানে কষ্ট করে সেখানে এগুলা ইউজ করেন। হ্যাঁ, তো ইউজ করলে আপনি এভাবে যদি বারবার ইউজ করেন, যেহেতু আপনার লেখা এগুলো চলে আসে, বারবার ইউজ করলে দেখবেন যে আস্তে আস্তে আপনার আর থিঙ্ক চলে আসছে না বারবার, বা একই ওয়ার্ড বারবার চলে আসছে না, তখন আপনি 5টা থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারতেছেন। আপনার লেখার নমুনা কিন্তু এভাবেই চেঞ্জ হয়ে যাবে। এরপরে এখানে যদি আরেকটা ওয়ার্ড যদি লিখি, সেখানে রিডিং আছে। এরপরে এখানে কি আছে, আর কি কি জন্য দেখছিলাম বারবার ইউজ হইতেছে। আহ আচ্ছা, যদি আমি রিডিং এ এখানে লিখি, এটা আমি কপি করে নিই এখান থেকে, যে রিডিং, এটা আমি লিখলাম যে রিডিং এর কিছু অ্যাডভান্স অল্টারনেটিভ দাও। তখন এখানে দেখেন স্টাডি চলে আসছে, অনেকে রিডিং এর বদলে যে স্টাডি, স্টাডি কিন্তু রিডিং এর থেকে একটু অ্যাডভান্স শব্দ। তো সবসময় অবশ্য এটা অল্টারনেটিভ ব্যবহার করা যায় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যায়। আপনারা স্টাডি ব্যবহার করতে পারেন, অথবা এখানে কি ওই দেখেন যে স্ক্রুটিনি, অথবা কি আছে এখানে যে এক্সামিনেশন। তো এইগুলো আবার সবগুলা কি সবসময় ব্যবহার করা যায় না, এটা আপনারা ইউজ করে দেখবেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম এখানে রিডিং তো আসলে না, আপনি ওই যে যে শব্দগুলা সেন্টেন্স প্যারাগ্রাফে বারবার চলে আসে এইগুলার অল্টারনেটিভ আপনারা খুঁজে বের করেন। মানে এখানে এগুলো বলছিলাম যে গুড, ব্যাড, বিগ, স্মল। আচ্ছা, এগুলো আমরা যদি লিখে দেখি যে গুড, ব্যাড, বিগ, স্মল। হ্যাঁ, এই শব্দগুলোর কিছু অ্যাডভান্স অল্টারনেটিভ দিতে বলেছি, সে কি করে। তো আপনারা তো ফোন ইউজ করেন সবাই মোটামুটি কম বেশি, কিন্তু ওই সারাদিন ফেসবুক টেসবুক না চালায় এইগুলো একটু স্টাডির ক্ষেত্রে কাজে লাগাবেন। হ্যাঁ, এখন যেহেতু অ্যাডভান্স টেকনোলজি এগুলোর যুগ, তো এগুলা দিয়ে কিন্তু খুব ভালোভাবে স্টাডির জন্য কাজে লাগানো যায়। তো এই দেখেন গুডের বদলে আপনারা এই কি সুন্দর সুন্দর জিনিস চলে আসছে। এই সবগুলো ওয়ার্ড আপনারা অলরেডি জানেন, কিন্তু কি হয় না, ব্যবহার করার ক্ষেত্রে মাথায় আসে না। মাথায় কখন আসবে, আপনি যে একটা ওয়ার্ড ধরছেন, এখন আপনি কি করবেন, এই অনুযায়ী 3-4টা সেন্টেন্স আপনি এক বসায় লিখে ফেলেন। হ্যাঁ, গুডের বদলে হি ইজ এ গুড স্টুডেন্ট না লিখে আপনি কি লেখেন, হি ইজ এক্সেলেন্ট স্টুডেন্ট, হিজ বিহেভিয়ার স্প্লেন্ডিড। হ্যাঁ, এরপর সুপার, কমেন্ডেবল, ভার্চুয়াস। তো এগুলো যদি আপনি লেখেন, তখন একই সাথে আপনার কি হয়ে যাবে, ভোকাব শিখা হইতেছে, আপনার রিটেন উন্নত হইতেছে, আপনার রাইটিং স্কিল বাড়তেছে, আপনার ওই যে লেখার ক্ষেত্রে রিটেন লিখতে গেলে তো গ্রামার লাগেই, আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলো ঠিক হয়ে যাইতেছে। আবার ওই লেখার ক্ষেত্রে কি আসবে, মাঝে মাঝে কি বলে এটাকে,
প্রিপোজিশন, হ্যাঁ, প্রিপোজিশনের ব্যবহার চলে আসবে, তখন আপনার মাথায় খটকা লাগবে এই প্রিপোজিশনটা কিভাবে হয় কিনা, আপনি একটু দেখে নিলেন, ওই প্রিপোজিশনটা আপনার শেখা হয়ে যেতেছে। এভাবে একটা সাথে একটা কানেক্টেড, এরকম না যে আপনি এমসিকিউ আলাদা পড়লেন, রিটেনের সাথে এর কোনো যোগ নাই, রিটেন আলাদা গিয়ে পড়লেন, এরকম কিছু না, একটা সাথে আরেকটা কানেক্টেড। রিটেনের সাথে আপনার এমসিকিউ শেখা হবে, আপনার গ্রামার শেখা হবে, আপনার ভোকাব শেখা হবে, হ্যাঁ। তো এই যে এই শব্দগুলো কিন্তু সবই কি আপনাদের টেক্সট বইয়ে আছে প্রায়। স্প্লেন্ডিড এটা দেখবেন আছে, এটাও প্যারট স্টাইলে আছে। আপনার টেক্সট বইটা অবশ্যই ভালো করে পড়বেন এবং ওইগুলা কি দাগায় দাগায় শব্দগুলা মানে খেয়াল করবেন যে কোনটার অর্থ কিভাবে যাচ্ছে। হ্যাঁ, সুপার এটা হয়তো আছে, আমি কোনটা যেন দেখছিলাম। এরপরে ব্যাডের দেখেন এই যে টেরিবল, সবাই জানেন এই শব্দটা, কিন্তু ব্যবহার করার সময় আমাদের কি হয় না, মাথায় আসে না। মাথায় আসার জন্য যেটা বললাম, এই যে আপনি 5টা করে লিখলেন, এখন আপনি ব্যাডের বদলে এর ব্যবহার করেন। যখন আপনার মাথায় মনে হবে যে ব্যাড ইউজ করতেছেন, আপনি ব্যাড ইউজ না করে এগুলো ব্যবহার করেন, যেটা অর্থের সাথে খাপ খায় আর কি। সবসময় হয়তো সবগুলো খাপ খাবে না, আনএথিক্যাল আছে, এটা তো আর সবসময় ব্যাটের সাথে হবে না। টেরিবল, অফুল, ড্রেডফুল এগুলা যাইতে পারে সবগুলোর ক্ষেত্রে। এরপর দেখেন বিগ এর ক্ষেত্রে কি দিছে, এনর্মাস, ইমেন্স। দেখেন এই শব্দগুলো সবই আপনাদের জানা, যারা টেক্সট বই পড়ছেন, টেক্সট বই আছে এগুলাই। হ্যাঁ, এই যে এনর্মাস আছে, কলোজাল আছে, এটা আমি পড়ছিলাম, বইয়ে আছে। কিছু হয়তো নতুন থাকবে, এগুলো আপনাদের শেখা হবে। আচ্ছা, এরপর স্মল যদি দেখেন, এখানে টাইনি। তো স্মল থেকে কিন্তু টাইনি একটু সুন্দর, কিন্তু এটা সবসময় মাথায় আসে না। আপনি যদি কি করেন, ওই যে লেখায় বারবার ইউজ করেন, তখন মনে থাকবে। এরপর কম্প্যাক্ট, মাইক্রোস্কোপিক এগুলো ব্যবহার করতে পারেন। তো এই যে দেখেন, আপনি ওই যে পড়ালেখার ক্ষেত্রেও এআই কে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। তো যেটা বললাম, এইভাবে আপনারা যখন একটা জিনিস লিখবেন, ওই যে প্রতিদিন হোমওয়ার্ক দেওয়া হয়, তখন হোমওয়ার্কটা যেটা বললাম আগে, সবাই কি করবেন, নিজে লেখার চেষ্টা করবেন যতটুকু মাথায় আসে, এরপর লেখাটা জমা দিয়ে দিবেন। তো এটা কিন্তু গুরুত্ব সহকারে লিখবেন, ভাববেন যে আপনি পরীক্ষার হলে লিখতেছেন, এই এতটুকু আপনি 20 মিনিট সময়টা একটু আলাদা করে ওই অনুযায়ী লিখবেন। তো ওই ওই ক্ষেত্রে যেটা হয়, ব্রেনের মধ্যে একটা চাপ পড়ে, যে মনে করার চেষ্টা করতে থাকি, ইস, এখানে কি হইতে পারে, কি হইতে পারে। ওই যে চাপটা সৃষ্টি করবেন, আগে দেখে ফেলবেন না। হ্যাঁ, আগে এই চাপটা সৃষ্টি করবেন। এরপরে আপনি কি করবেন, জমা দেওয়ার পরে 5-10 মিনিট পরে আপনি ওই চাপটা নিয়ে কিছুক্ষণ ঘুরবেন। আপনি যাই করেন, অন্য পড়া পড়লেন বা আপনি খাইলেন বা যাই করলেন, ওই চাপটা যেন মাথায় থাকিস, এটা যেন কি হবে, আমাদের এক্সাম হলে যেটা মনে হয়, হ্যাঁ, মনে হয় ইস, একটু যদি দেখে যেতাম, ওই যে ওইখানে দেখছিলাম, মনে হইতেছে না। এই চাপটা মাথায় সৃষ্টি করবেন। এই চাপটা মাথায় সৃষ্টি করলে যেটা হয়, এই চাপটা সৃষ্টি করার পরে যখন এসে আপনি একটু দেখবেন, আসল মানে উত্তরটা দেখবেন, তখন দেখবেন এটা মাথায় একদম গেঁথে যাবে। হ্যাঁ, এটা আপনাদের এক্সাম, আপনারা তো এক্সাম দিচ্ছেন অনেক, ওটা কিন্তু সবারই হয়, আমি মনে করি। হ্যাঁ, তো ওই যে এক্সাম হল থেকে আসে যখন বাড়িতে আসে উত্তর মিলাই, তখন মনে হয় ইস, এটা তো এইটা, আরে এটা তো মানে পারতামই, কেন যে দিলাম না, বা ইস, আর একটু যদি ভাবতাম তাহলে হয়তো পেয়ে যেতাম। কিন্তু তখন কি হয়, ওই উত্তরটা আর ভুলেন না। ওই যে একবার যেটা দেখলেন, মানে অনেকক্ষণ মনে করার চেষ্টা করার পরে আপনি খুঁজে পেলেন, তখন কিন্তু এই উত্তরটা ভুলেন না। তো এই ক্ষেত্রে আপনাদের হোমওয়ার্কের ক্ষেত্রে এরকমই বিষয়টা। আপনার হোমওয়ার্ক প্রতিদিন সিরিয়াসলি দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন না, সাহায্য নেবেন না প্রথমে। আপনারা প্রথমে কি করবেন, একদম মনে করেন যে এক্সাম হলে বসে আছেন, এইটা আপনার চূড়ান্ত এক্সাম, এখন এইটা মানে যেভাবে হোক মনে করতে হবে। এখন আপনি ওই 20 মিনিটের মধ্যে যতটুকুই মনে হয় আপনার কি করলেন, লেখা। এরপরে আপনি উম, মানে আলাদা হলেন। এখন ওই যে আপনার যে মাথায় কাজ করতেছিল যে মনে করতে হবে, ওই তখন আপনি কি করবেন, আপনি এই যে ইন্টারনেট সাহায্য নিয়ে অথবা বই থেকে, ডিকশনারি থেকে আপনি খুঁজে বের করবেন যে আমি এই ওয়ার্ডের বদলে তো এইটা ব্যবহার করতে পারতাম। অথবা আপনার নোট খাতায় যদি নোট করা থাকে যে এই শব্দগুলোর বদলে এই ব্যবহার করা যায়। হ্যাঁ, এইভাবে যদি প্রতিদিন হোমওয়ার্ক আপনি ট্রাই করেন বিষয়গুলা, মানে আগে হলো নিজের থেকে মনে করার চেষ্টা করবেন, মনে না আসলে এরপরে আবার মেলাবেন, তখন দেখবেন অনেক ওয়ার্ড আপনার অটোমেটিকই ভালো ওয়ার্ড ব্যবহার করতে পারতেছেন। এই যে গুড না ব্যবহার করে এগুলো ব্যবহার করতে পারতেছেন, ব্যাড ব্যবহার না করে এগুলো করতে পারতেছেন। এগুলো হলো আপনাদের এক্সাম্পল। আপনারা কি করবেন, এভাবে খুঁজে খুঁজে বের করবেন যে কোন ওয়ার্ড গুলো আপনার বেশি ব্যবহার হয় প্যারাগ্রাফ গুলাতে, ওইটার বদলে আহ আপনারা ওয়ার্ড খুঁজে বের করবেন। তো আপনাদের আগামীকালকের হোমওয়ার্ক হলো যে আপনারা এরকম সবাই আপনাদের নিজেদের লেখা থেকে 5টা করে ওয়ার্ড খুঁজে বের করবেন। খুঁজে বের করে আপনারা যে বিকল্প 5টা ওয়ার্ড, বইয়ের সাহায্য হোক বা ডিকশনারি সাহায্য হোক বা এআই যেভাবে দেখাই দিলাম এভাবে হোক, হ্যাঁ, বের করে আপনারা কি করবেন, কালকে ওই যে আপনাদের ইয়াতে জমা দিবেন, গ্রুপে জমা দিবেন। তাহলে কি হলো, সবারই শেখা হইলো। হ্যাঁ, আপনি হয়তো নতুন শব্দ একটা দেখতেছেন, অন্য জনের হয়তো অন্য শব্দের সমস্যা। তো সবাই যদি এভাবে একটু জমা দেন, এখন আমি একা যদি করতে চাই, আমার মাথায় সব ওয়ার্ড আসবে না যে কি কি ব্যবহার হইতে পারে। তো আপনারা এখানে 20 জন আছেন বা 10-15 জন আছেন, সবাই যদি 5টা করে দেন, ওইখানে ইউনিক ওয়ার্ড যদি কি 2-3টা করে থাকে, তাহলে কিন্তু অনেক একটা একটা কালেকশন তৈরি হবে আর কি। সবাই সবারটা পড়লে তখন কি হবে, আপনাদের একটা আইডিয়া হবে। তো আমি কি
আমি পারতাম হয়তো আপনাদেরকে রেডিমেড ভাবে তৈরি করে দেওয়ার জন্য, কিন্তু এভাবে করলে আসলে লাভ নাই। রেডিমেড অনেক কিছু দেওয়া হয় যে আপনাদের প্রতিদিন আহ ভোকাব দেওয়া হয় বা মুখস্থ অংশ দেওয়া হয়, কয়জন পড়েন জানি না, এটা তো ধরাও হয় না কিংবা আপনাদেরকে ওইভাবে চাপও দেওয়া হয় না। এইচএস এর আগ পর্যন্ত যেহেতু মানে একটু ঢিলামি করতেছি, যেন আপনারা একাডেমিকের অনেকের দুর্বলতা আছে এগুলো কাটাতে পারেন, কিন্তু এগুলো তো ওইভাবে পড়েন না। এই জন্য রেডিমেড করে দিলে লাভ নাই, কিন্তু ওইটা যদি কি হইতো আপনাকে ওইভাবে চাপ দেওয়া হইতো তখন ঠিকই পড়তেন। হুম। তো এই জন্য এটা আমি কি করলাম না, আপনাদের রেডিমেড তৈরি করে দিলাম না এরকম। এই ওয়ার্ড গুলা কি করবেন আপনারা প্রতিদিন হোমওয়ার্ক যখন দিবেন এগুলো খেয়াল করে করে আপনারা নিজেরা ওয়ার্ডের একটা কি করবেন কালেকশন তৈরি করবেন। আর একটা বিষয় হলো আপনারা হোমওয়ার্ক গুলো একটা খাতায় করার চেষ্টা করবেন, একটা আলাদা খাতা রাখবেন 2 দিস্তা বা 2-3 দিস্তা একটা আলাদা খাতা রাখবেন, যেন বছর শেষে বলতে সরি আমাদের এই যে কোর্স শেষে যখন আপনাদের অ্যাডমিশনের সময় হয়ে যাবে তখন যেন পুরো জিনিসটা কি হয় আপনার একসাথে সংকলন থাকে। আপনার এরকম যেন না হয় আজকে এই খাতায় লিখলেন আরেকদিন ওই পৃষ্ঠায় লিখলেন, ওই পৃষ্ঠা কই ফেলাইছেন খুঁজে পান না। এবার যদি লেখেন তাহলে কিন্তু রিভাইজ দিতে পারবেন না, মানে আপনার কি কি ভুল হইলো এতদিন, বা আপনি কি কি নিজে থেকে নোট নিলেন বা কি কি শিখলেন, এগুলো কিন্তু তৈরি হবে না। তো এই জন্য যেটা বললাম একটা খাতায় আপনারা কি করবেন সব বিষয়গুলা, মানে এক একটা বিষয়ের এক একটা খাতা তৈরি করবেন, খসড়া খাতা হোক আপনার নোট খাতা হোক, বা আপনি যেভাবে নোট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওইভাবে আপনি নিজের মতো করে লিখবেন, নোট করবেন একটা খাতায় একটা বিষয়ের। ধরা যাক ইংরেজি রিটেন এটা একটা খাতা, অথবা বাংলা ইংরেজি দুইটা বিষয়ের সম্মিলিত রিটেন একটা খাতা। এটাতে আপনি প্রতিদিন লিখলেন। এখন 3 মাস পরে 4 মাস পরে যখন আপনার অ্যাডমিশনের সময় হবে তখন যখন আপনি কি করলেন একদিন মনে করেন আজকে সারাদিন রিটেন পড়বেন, আপনি শুরু থেকে বসে দেখলেন আমার শুরুতে লেখা তো এরকম ছিল, এখন এই 4 মাস পরে এসে আমার লেখার অবস্থা এই, এর মধ্যে আসলে আমি কি কি পথ পাড়ি দিছি, কি কি ভুল আমার হয়েছিল, শেষ মুহূর্তে এসে সবগুলো আবার কি করলেন আপনি আপনি যখন চোখ বোলাবেন তখন অটোমেটিক আপনারা এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না, এগুলো দেখবেন অটোমেটিক স্ক্যান হয়ে গেছে, আপনার মনে থাকবে এক্সাম হলে গিয়ে ইনশাল্লাহ। হ্যাঁ। তো এইগুলো হলো আসলে টেকনিক, অনেকে এগুলো বোঝে না, না বোঝার কারণে আসলে অনেক পরিশ্রম করেও লাভ হয় না। আপনি স্মার্ট ভাবে পরিশ্রম করেন, অপপরিশ্রম করলে কি বেশি রিটার্ন পাবেন। তো যেভাবে বলতেছি এইভাবে হলো যে আপনারা একটু চেষ্টা করেন নিজে থেকে একটু পড়ার চেষ্টা করেন। হ্যাঁ। এই যে অমুক তমুক ভাইয়ের ক্লাসের আশে বসে থাকেন না, এই যে অনেকেই দেখা যায় যে ইদানিং ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন হয়তো অনেকে যারা ফেসবুক ইউজ করেন, যে ওই যে সারাদিন 26 ঘন্টা নাকি ক্লাস নিতেছে বা 30 ঘন্টার ক্লাস নিতেছে, কিন্তু ভিতরে যে কি পড়াইতেছে আল্লাহ মালুম। তো ওই কারো মানে কেউ পড়ায় আপনাকে শিখাই দিতে পারবে না, এইগুলো হয়তো বোর্ড পরীক্ষায় কাজে আসে যেহেতু ওইখানে কি মানে গণহারে রেজাল্ট হয়, কিন্তু ভর্তি পরীক্ষায় কিন্তু চরম ধরা খাবেন এইভাবে যদি আপনি মানে কি বলে এটাকে এভাবে যদি এড়ায় যান সবকিছু আর কি। হ্যাঁ, নিজে কষ্ট না করে নিজেকে কষ্ট করতে হবে ভর্তি পরীক্ষা ভালো করার জন্য, এটা মাস্ট মনে রাখবেন। কোনো কোচিং কোনো টিচার কিছুই কাজে আসবে না যদি আপনি নিজে না পড়েন। আচ্ছা, এরপরে কি একজন প্রশ্ন করছেন যে ভোকাব আর মেমোরাইজিং কি আপনার শিট থেকে পড়লে এনাফ নাকি অন্য কোনো বইও ফলো করতে হবে? এই যে এইগুলো হলো কি উদ্ভট কোশ্চেন বলি আমি এগুলোকে। এই এনাফ কি না এটা আমি কেমনে জানবো? প্রশ্ন করতে কি আমার এগুলো শিট থেকে প্রশ্ন করবে? বোকা নাকি? এগুলো তো আগেও বলছি তোমাদেরকে একদিন। এখানে হলো যে এনাফ এটা তো বলা যায় না, তবে আমি হলো যে মোটামুটি অনেক বলছিলাম না একদিন যেখানে 1500 ভোকাব এরকম আনছি যেগুলো হলো যে বিগত বছরের এক্সাম গুলোতে আসছে, এবং এগুলো কি মানে গুরুত্বপূর্ণ ভোকাব আর কি। তো এই জন্য এনাফ তো ওইভাবে বলা যায় না, তুমি যত বেশি শিখবা তত বেশি জানবা, কিন্তু এগুলো আগে শিখে শেষ করো, কোনো না কোনো একটা তো পড়তে হবে তোমার। হ্যাঁ। এখন বই মনে করো তুমি 10টা রাখলা, 10টা বইয়ে মনে করো 1 লাখ ভোকাব, কথার কথা, সব কি তুমি শিখতে পারবা? এখন তুমি আগে এগুলো যদি শেখা হয়ে যায় তোমার, তাহলে তোমার যদি অন্য কোনো ভালো বই ভালো মনে হয় এগুলো পড়তে পারো, সমস্যা নাই। হ্যাঁ। এখন এনাফ কিনা এটা তো আমি গ্যারান্টি দিতে পারবো না। তো যেটা বললাম, কিন্তু এটা আমি বলতে পারি যে অবশ্যই টেক্সট বইটা পড়বা এবং হলো যে যেগুলো দিতে সেগুলো পড়বা। এনাফের কিছু নাই আসলে, এনাফ এনাফ বলতে কিছু নাই, যত বেশি পড়বা তত বেশি আইডিয়া হবে। এবং ওই যে বলছিলাম যে সব ওয়ার্ড কি আমরা জানি, বাংলা ভাষায় কি সব ওয়ার্ড আমরা জানি, কিন্তু বই পড়লে তো ঠিকই বুঝছি। হ্যাঁ। 90% বুঝছি খুব বেশি কঠিন না হলে। তো ইংরেজিরও এরকম, তুমি যখন একটা এনাফ পরিমাণ ওয়ার্ড শিখে ফেলবা 1000-1200 অ্যাডভান্স ভোকাব তোমার জানা থাকবে, তখন তুমি যে অপরিচিত শব্দ আসলেও তুমি অর্থ অনুমান করতে পারবা। এমসিকিউ এর ক্ষেত্রে তো তোমাকে মুখস্থ বলা হয় না যে এটার অর্থ কি, তুমি লিখো এরকম তো না, এখানে 4টা অপশন দেওয়া থাকে। তুমি যখন তোমার কি হয়ে যাবে ওই 1000-1500 ওয়ার্ড তোমার জানা থাকবে, এগুলো বুঝে বুঝে পড়বা যেভাবে বলা হয়েছে, আমাদের গ্রুপে যেভাবে দেওয়া হয়েছে পড়তে বলার কথা এবং রিভাইজ দিতে পারে এগুলার, তখন দেখবা ইংরেজি ওয়ার্ড সম্পর্কে তোমার কি হবে একটা ধারণা তৈরি হয়ে যাবে, তুমি অচেনা ওয়ার্ডের অর্থগুলো তুমি আন্দাজ করতে পারতেছো, অনুমান করতে পারতেছো। কিভাবে অনুমান করতে পারতেছো? কারণ অলরেডি তোমার কাছে একটা হিউজ কালেকশন আছে ওয়ার্ডের, একটা ওয়ার্ড আরেকটার সাথে কিন্তু কানেক্টেড। হ্যাঁ। তো ওইটা তুমি নিজেই বুঝবা, তুমি আগে শিখো 500 ওয়ার্ড শিখো, এরপরে দেখবা তুমি আরো
আরো অনেক ওয়ার্ডের অর্থ, ওই যে যখন মডেল টেস্ট দিবা নতুন নতুন ওয়ার্ড আসবে, দেখবা অর্থ না পারলে মানে পড়ো নাই হয়তো কখনো, কিন্তু এমসিকিউ অপশন গুলো দেখলে তোমার মাথা মানে তুমি বুঝতে পারতেছো। হ্যাঁ, কাজে এনাফ কিনা এই প্রশ্ন আমাকে করলে লাভ নাই, কারণ প্রশ্নকর্তা কোত্থেকে প্রশ্ন করবে, হুবহু কমন আসবে এটা আমি বলতেছি না, বা গ্যারান্টিও দিতে পারবো না তোমাদেরকে। উম আচ্ছা, তো এটাই হলো মূল কথা আর কি। হ্যাঁ, যেগুলো দেওয়া হইতেছে এগুলো পড়ো, এগুলো শেখার পরে যদি তোমার মনে হয় যে আরো সময় আছে, আর হলো যে টেক্সট বইটা আগে পড়বা, এরপরে যেগুলো দেওয়া হইতেছে এগুলো পড়বা, এগুলোর পড়ার পরেও যদি মনে হয় তোমার আরো সময় আছে বা তুমি আরো শিখতে চাও, তখন অন্য বই ফলো করবা। যত বেশি পড়বা এখানে কোনো মানা নাই, এটাই হলো মূল কথা। আচ্ছা, এরপর হলো যে নর্মাল ভোকাবুলারি দিয়ে লিখলেও তো ভুলের সংখ্যা কমছে না, তবে আগের থেকে একটু লেখা যাচ্ছে, তবে লিখতে অনেক টাইম লাগে। অ্যাডভান্স ভোকাবুলারি জানলে ওইগুলা সেন্টেন্সের সাথে যাবে কি না বুঝতে পারি না। ওইটা সেন্টেন্সের সাথে যাবে কি না ওটা তো তোমার ওই যে ব্যবহার করে করে বুঝতে হবে। আর হলো যে প্রথম কি লিখছো, ভুলের সংখ্যা কমছে না, ভুলের সংখ্যা কমবে, তুমি কয়দিন লিখতেছো? আগে যদি হতাশ হয়ে যাও বা আগে যদি এগুলো বলো তাহলে তো হবে না। মাত্র কয়দিন লিখছো? 20 দিন হয়তো লিখছো। 20 দিনের মধ্যে কি কিছু ভুল কমে নাই? তুমি নিজেকে নিজে বলো যে আগে কি, আগে তো অনেকে এরকম আছে বা আমি নিজে এরকম ছিলাম, আমি কখনো লিখিনি আগে কোনোদিন, মানে রিটেন যে কি কাকে বলে এটা হলো যে আমি এইচএস এর আগে চিন্তামি না, এইচএস এর পরে জানছি যে ঢাকা ভার্সিটি পরীক্ষা দিতে হলে রিটেন দিতে হয়। তো আমি প্রথম কি লেখা শুরু করছি এরকম ভাবে যে আমি আমি মানে ইংরেজি কিভাবে লিখতে হয় আগামাথা কিছুই বুঝি না, ওই অবস্থায়। তো তোমরা অনেকে হয়তো ওই অবস্থায় আছো বা মানে আরো আর একটু অ্যাডভান্স কেউ থাকতে থাকতে পারো, তো ধরে নিচ্ছ ওইরকম অবস্থায় আছো তোমরা। তো ওইখান থেকে 20 দিনে যে সব চেঞ্জ হয়ে যাবে, তুমি একদম ওই অ্যাডভান্স লেভেলে লেখা লিখতে পারবে এরকম তো না। তো এটা এর কাজে হচ্ছে কি তোমরা ধীরে ধীরে ইমপ্রুভ হবে, তো ওই জন্য লেখা চালু হবে আস্তে আস্তে। হ্যাঁ, এটা নিয়ে মানে এখন টেনশন করার কিছু নাই। আর অ্যাডভান্স ভোকাব কোনটা কোথায় ব্যবহার হবে, এটা তো যে যখন, এই জন্যই বলতেছি টেক্সট বই পড়বা, টেক্সট বই যখন বেশি বেশি পড়বা, রিডিং পড়বা, তখন তোমার একটা আইডিয়া হবে যে কোনটার সাথে কোনটা বসতে পারে। আর যেটা বললাম তোমরা একটু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে, যে মাত্র যেটা দেখাইলাম, সরি কই ছিল এটা, এই যে যেটা ওপেন আছে অলরেডি, যে এরকম এরকম কিছু ওয়ার্ড তোমরা এরকম কালেকশন করতে থাকো। হ্যাঁ, প্রতিদিন 2-3টা করে এরকম কালেকশন করো এবং ওয়ার্ডের ইউজ দেখো, এই কোনটার সাথে কোনটা বসবে এটা যদি না বুঝো তাহলে ওই যে এআই কে জিজ্ঞেস করো যে এই সেন্টেন্সের সাথে এটা মানায় কিনা। এরকম ভাবে যদি প্যারাগ্রাফে বারবার ব্যবহার হয়, এরকম তুমি 50টা 60টা ওয়ার্ডের ব্যবহার শিখতে পারো, তাহলে দেখবা অনেক, তখন দেখবা কি হয়ে যাবে তোমাদের এরকম অ্যাডভান্স ভোকাব ইউজ করতে পারতেছো। হ্যাঁ, আজকে যেটা বললাম যে তোমরা নিজেরা লেখায় খুঁজে বের করেছো কোনটা বেশি ব্যবহার করো। এই ধরনের ব্যবহার তোমরা আগামী 10 দিন একটু প্র্যাকটিস করো, দেখো ইনশাল্লাহ অনেক ইমপ্রুভ হবে। ওই যে কি সঞ্জিত যেটা প্রশ্ন করলা যে অ্যাডভান্স ভোকাব ব্যবহার করতে পারি না বা খাপ খাবে কিনা এটা বুঝতে পারি না, এটা যে যে আজকে যেটা বললাম এইভাবে বের করো যে এক্সেলেন্টটা কি এখানে খাপ খাইতেছে কিনা। এখানে যদি থাকে হি ইজ এ গুড স্টুডেন্ট, এখানে কি হি ইজ এ এক্সেলেন্ট স্টুডেন্ট, এখানে তো খাপ খাইতেছে। হ্যাঁ, এখানে হয়তো এটা খাপ খাবে না। এখানে যদি ওই যে সুপার, এটা হয়তো এখানে খাপ খাবে না, এটা তো বোঝা যায়। যে না বুঝো তাহলে এআই কে দিবা, হুম, এআই কে বলবা যে এটা কি এখানে খাপ খায় কিনা, তখন তুমি 2-3টা প্র্যাকটিস করলে তোমার নিজের একটা আইডিয়া হবে যে এখানে এটা খাপ খাচ্ছে কিনা। আর ওই যে মডেল টেস্ট যেগুলো দেও এগুলো তো আমি ওই যে দেখিয়ে দিব যে হচ্ছে কিনা। তো এইভাবে হলো কিছু প্র্যাকটিস করো, কিছু ওয়ার্ড প্র্যাকটিস করো। হুম, 50টা প্র্যাকটিস করো, দেখবা অলরেডি তোমার এই যে যেটা বললা এই সমস্যাটা দূর হয়ে যাবে আশা করি। আচ্ছা, আমি কোন বই পড়ছি বাংলা ইংরেজ মেমোরাইজিং এর ক্ষেত্রে? আমি ওই যে নির্দিষ্ট কোনো বই পড়ি না, আমি যেটা বললাম যে বাংলার ক্ষেত্রে হলো আমি ওই যে 9-10 এর যে ব্যাকরণটা আছে ওইটা পড়ছিলাম, ওইখানে কিছু মেমোরাইজিং অংশ আছে, ওইখানে পুরোপুরি নাই। আর বাকিটা হলো যে আমি বিভিন্ন ইয়া থেকে পড়ছিলাম, ওই যে তোমাদের এইচএস এর সিলেবাসে একটা বই আছে না ভাষা শিক্ষা হায়াত মাহমুদের, ওইখান থেকে পড়ছিলাম, ওইখানে অনেক ইয়া আছে, ওইগুলোর কালেকশনে আমি একসাথে করছি আর কি। পরে ওইখানে আলাদা আলাদা কয়েকটা বই থেকে আমি পড়ছিলাম, তো ওইখান থেকে সব কালেক্ট করে হলো তোমাদেরকে দেওয়া হচ্ছে আর কি। এই ভাষা শিক্ষা ওইটা দেখতে পারো, ওইখানে অনেক ওয়ার্ড এই মুখস্থ অংশ আছে। আর হলো যে ওই 9-10 এর ব্যাকরণ এইগুলো তো বেসিক আছে আর কি। হ্যাঁ, 9-10 এর ব্যাকরণটা সবাই শেষ করবা, এখন না করো এইচএস এর পরে হলেও। ওইখানে যে ওইখানে খুব বেশি নাই, 10টা 20টা, কিন্তু ওইগুলা মৌলিক আর কি। হ্যাঁ, ওইগুলা মানে খুবই দরকারি। ওইখানে হয়তো 50-60টা করে দেওয়া এক একটা মুখস্থ পার্টের, তো ওইগুলো আগে শেষ করে নিবা, এরপরে এক্সট্রা যত পড়তে পারো। তো হ্যাঁ, লাগছে কিছুই পারতেন না তারপর লতে পড়েন, ওইটা তো হলো যে আহ কি বলে এটা ভাগ্য। হ্যাঁ, আমার ওই তো এত মানে, তো আমাদের তো কম্পিটিশনে কি ছিল, অনেক ভালো ভালো কলেজের অনেক ভালো ভালো ইয়ার স্টুডেন্ট ছিল, কিন্তু আমি তো এরকম নাম করা কোনো কলেজেরও না কিংবা ইয়ারও না।
নাম করা কোনো মাদ্রাসারও না, আমি একটা নর্মাল একটা মানে গ্রামের সাধারণ মাদ্রাসা থেকে উঠে আসছি। তো ওইখানে যে আমি টুকটাক কিছু পরিশ্রম বা পড়াশোনা করতাম নিয়মিত, আর হলো বাকিটা হলো যে আল্লাহ পাক তকদিরে লিখছেন বা ভাগ্যে ছিল, এটা হলো। তো এখানে হলো দুইটাই কম্বিনেশন হতে হবে, তোমার পরিশ্রমও মিলতে হবে, তোমার চেষ্টাও মিলতে হবে, তোমার নিয়মিত প্র্যাকটিস এটাও যুক্ত হতে হবে, আর হলো যে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন করেন। কারণ যেহেতু প্রতিযোগিতা অনেক এখানে, এখন লতে চান্স পাইছে মনে করো 100 জন, সায়েন্স আর্টস সব মিলায়। এখন যে বাংলাদেশে তো 100 জন ভালো ছাত্র না মানবিকের, এর চেয়ে আরো বেশি আছে। কিন্তু এখানে তো কিছু করার নাই, তোমার আসনই লিমিটেড, এখানে তুমি যতই ভালো হও এই 100 জনের মধ্যে না থাকতে পারলে হবে না। তো এখানে হলো কি, 100 জন বলতে মানবিকের ক্ষেত্রে মাত্র কি 55 বা 60 জন হয়তো। তো এখানে মাত্র কি 55 জন ভালো ছাত্র, আমার থেকে তো আরো আরো অনেকই ভালো ছাত্র আছে, যারা হয়তো কোনো একটা কারণে একটা এমসিকিউ ভুলে গেছে, বা কোনো একটা কারণে হয়তো মানে কোনো একটা লিখতে পারে না, এই জন্য পিছনে পড়ে গেছে। তো এটা দিয়ে আসলে মানে মেধা মাপার কিছু নাই, বা মানে ল পাইলেই খুব ভালো ছাত্র, আবার যারা অন্যান্য সাবজেক্টে আছে তারা ভালো না, এরকম কিছু নাই। এটা সবটাই হলো কি, বা যারা চান্স পাইছে সবাই ভালো ছাত্র, সবাই সমান মেধাবী। হ্যাঁ, বাকি হলো যে কি ওই যে আসন সংখ্যার কারণে হলো কি কম বেশি হচ্ছে আর কি। এজন্য তোমাদেরকে যেটা করতে হবে, পরিশ্রম নিজের চালায় যেতে হবে, এবং কি আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন না এই সীমিত ইয়ার মধ্যেই আল্লাহ যেন তোমাকে রাখে আর কি, এরকম আর কি। হ্যাঁ, এখানে মানে মেধা থাকলে চান্স হবে না, কারণ যেটা বললাম আসন কম, প্রতিযোগিতা অনেক, আবার কি হবে না, বৈশা না মানে কিছুই না পড়ে শুধু দোয়া করলেও হবে না, দুইটারই কম্বিনেশন লাগবে। তো এই 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 হলো কথা। আজকের ক্লাসের মূল সামারি হলো যে তোমরা এই শব্দগুলো একটু শিখবা, এরকম 50টা শব্দ তুমি নিজের লেখা থেকে জমা করো, দেখবা যে অনেকটা ইজি হয়ে যাবে। আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, সম্ভবত নাই। তাহলে ভালো থাকো সবাই, আজকে এ পর্যন্তই। পরের ক্লাসে ইনশাল্লাহ অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে। সালাম আলাইকুম।